অভিমন্যু চক্রব্যূহ ভেদ করবার কৌশল জেনে গেছিলেন, কিন্তু বেরোনোর কৌশল জানতে পারেননি। কেন? কারণ সুভদ্রা সেই সময় ঘুমিয়ে পড়ছে। তাহলে আমি তখনই একজন সফল অ্যাস্ট্রোলজার হব যখন আমি তার অতীতটাকে মেলাতে পারব। এই যে পকেটমারির যে ব্যাপারগুলো, এখানে 3টে গ্রহের ভূমিকা থাকে, রাহু, মঙ্গল, বুধ। মঙ্গল দেবে হঠকারিতা, দুঃসাহস, রাহু সেই জিনিসটাকে বাড়িয়ে তুলবে আর চৌর্যবৃত্তি দেবে, আর বুধ দেবে হচ্ছে সুইটনেস। তা ডেস্টিনি বলে কি কিছু হয়? ডেস্টিনি হয়, আর কিছু হয় না। তিনি নিজেও হয়তো মহিলা, কিন্তু অপমানিত হচ্ছেন মহিলাদের দ্বারা। আবার মহিলাদের মধ্যেই তিনি ফেমাস। টাকা আটকে ছিল, ঠিক আছে, ইনক্রিমেন্ট হচ্ছিল না, আমার কাছে এঞ্জেল থেরাপি করে বেরিয়েছে, বাড়িতে ঢোকার আগেই আমাকে ফোন করেছে যে আটকে থাকা টাকাটা এক্ষুনি ঢুকবে। এরকমও ঘটনা ঘটেছে। উনি যখন অফিস থেকে ফিরেছেন, ওই মহিলা চাকরি করতেন, তা ডুপ্লিকেট চাবি থাকে, চাবি খুলে ঢুকে দেখছে যে ঘরটার সব অন্ধকার, একটা ডিম লাইট জ্বলছে, ওর মেয়ে সোফার ওপরে বসে আছে, আর ওর অপোজিটের চেয়ারটাতে ওই যে বয়ফ্রেন্ড যে মারা গেছে তার একটা অবয়ব ওর সাথে কথা বলছে। এবারে উনি যেই ঢুকলেন, মানে উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড ও মিলিয়ে। প্রথমেই কেকে পডকাস্টের প্রত্যেকটা ভিউয়ার্সদের 25শে ডিসেম্বরের শুভেচ্ছা জানাই। আজকে কে আছে আমাদের সাথে সেটা অলরেডি আপনাদেরকে বলতে হবে না, কারণ দেখেই বুঝতে পেরেছেন, ওই জন্য ক্লিক করেছেন। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্ট আবার স্বাগত জানাই। দেবাদীপ দা আমাদের সাথে বা কেকে পডকাস্টের সাথে আজকে যুক্ত হয়েছেন, এবং তিনি তার নিজস্ব একটা জ্যোতিষের নলেজ এবং অ্যাঞ্জেল হিলিং এর ব্যাপারে তিনি আজকে আমাদেরকে বলবেন। লাস্টে একটা গল্প আছে, বা গল্প আমি কেন বলি আমি জানি না, আমি ঘটনা বলতে পারি, কারণ দেখুন একটা ঘটনা আমি গল্প বলে বলে অভ্যস্ত, এটা আই এম সরি ফর দ্যাট। অ্যান্ড যদি আপনাদের কাছে এরকম ঘটনা থেকে থাকে, সেই ঘটনাগুলো আপনাদের যে নাম্বারে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নাম্বারে পাঠাতে পারেন বা ফোন করতে পারেন, বা স্পিরিচুয়াল কোনো যদি হেল্প লাগে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর বেশি কথা বলবো না, ডাইরেক্ট তার কাছে যাব। কেমন আছো দাদা? ভালো আছি, তোমাদের কি খবর? এই চলছে দাদা। আচ্ছা, আমার খুব সৌভাগ্য যে তোমার মতো মানুষ আমাদের কেকে পডকাস্টে এসে কিছু বক্তব্য রাখছে, কিছু নলেজ রাখছে। অসংখ্য ধন্যবাদ। আর আজকে কি পাবো তোমার কাছ দিয়ে? দেখো, মূলত তো আমি জ্যোতিষ চর্চা এই জিনিসটার সাথে যুক্ত, তো এই সংক্রান্ত বেশ কিছু কথা হবে। আর তারপর মানে আমি এই যারা বিভিন্ন সমস্যা নিয়ে আসে তাদেরকে কোন পদ্ধতিতে আমি একটুখানি সুরাহা দিই আর কি, মানে জিনিসটা একটু অন্যরকম, তা অর্থাৎ এঞ্জেল থেরাপি, এটাও আমি করি। তা এই সংক্রান্ত বিষয় নিয়েও কিছু আলোচনা, আর সবার শেষে একটা ঘটনা যেটা আমার সাথে ঘটে বেশ কিছুদিন আগে, সেই সংক্রান্ত, মানে আমার সাথে বলতে আমার এক ক্লায়েন্টের সাথে যে আমার থেকে সাহায্য নিতে আসে, তা সেই ঘটনাটাও আমি একটু বলবো, ডিসকাস হবে আমাদের সাথে। অবশ্যই। আর দাদা, জ্যোতিষ এই ব্যাপারটা নিয়ে আমার প্রথম একটা খুব কিউরিয়াস প্রশ্ন, এবং যারা যারা জ্যোতিষ বিদ যারা আছে, যারা আমার কেকে পডকাস্টে এসে কিছু কথা রেখেছে, কিছু বক্তব্য রেখেছে, প্রত্যেককে আমি জিজ্ঞেস করি, আচ্ছা, যে আজকে আপনি জ্যোতিষ, আপনি আপনার ভাগ্য বা আমার ভাগ্য নির্ধারণ করছেন, সেখানে দাঁড়িয়ে আপনি আমাকে বড়লোক হওয়ার বা বড়লোক করবার একটা মন্তব্য রাখছেন বা একটা পাথর দিচ্ছেন, তারা না কেন, তারা নিজেরা সেই জায়গাটাকে ইয়ে করতে পারে না কেন? আচ্ছা, দেখো ব্যাপারটা কি হচ্ছে, জ্যোতিষীরাও তো মানুষ, তাদেরও একটা ডেট অফ বার্থ আছে, একটা টাইম অফ বার্থ আছে, একটা প্লেস অফ বার্থ আছে। এবার তারা যদি ঠিকঠাকভাবে তাদের চার্টটাকে অ্যানালাইজ করে, নিজেদের চার্ট যদি নিজেরাই অ্যানালাইজ করে একদম ঠিকঠাক পদ্ধতিতে, তো প্রথমত অনেক ক্ষেত্রে দেখা যায় যে পদ্ধতিটাই ঠিক না। পদ্ধতি ঠিক না মানে, ধরো আমি একজন অ্যাস্ট্রোলজার, তুমি আমার কাছে এসছো, আমি তোমাকে তোমার ডেট অফ বার্থ জিজ্ঞাসা করলাম, ডেট অফ বার্থ সবার ঠিক থাকে। আমি টাইম জিজ্ঞাসা করলাম, একদম প্রথমত হচ্ছে প্রপার টাইম কারোর পক্ষে বলা সম্ভব না, কারণ বার্থ সার্টিফিকেটে তোমার যে সময়টা লেখা আছে, ধরো কারোর জন্মের সময় লেখা আছে সকাল 6টা 15, কিন্তু
তার যে এক্স্যাক্টলি 6:15তেই জন্ম হয়েছে এমনটা কিন্তু না। কোন টাইমটাকে আমরা সঠিক জন্মের সময় হিসেবে ধরবো, মাতৃগর্ভ থেকে যখন একটা শিশুকে বার করা হচ্ছে, প্রথমে ডাক্তাররা তাকে একটু চাপড় মারে, পিঠে একটুখানি ঘষে টাসে, তারপরে তাকে কাঁদায়, নিয়ে তারপর এই করতে করতে বেশ কিছুটা সময় চলে যায়। তারপরে সেখানে যদি কমপ্লিকেশনস থাকে সেই মহিলার আর কি বা শিশুটির, তাহলে তো আরো টাইম পেরিয়ে গেল। এইবার সবকিছু হয়ে যখন ডাক্তার বলো বা নার্স বলো এনারা যখন একদম কনফার্মড হচ্ছেন যে এ ঠিক আছে সব দিক থেকে, তখন আন্দাজে একটা টাইম বসিয়ে দেয়। মানে তখন ঘড়িতে যেই সময়টা তার থেকে হয়তো 4 মিনিট 5 মিনিট পিছনে গিয়ে একটা টাইম বসিয়ে দিল। সেটা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ঠিকঠাক টাইম নয়। হলো, তাও আমি মেনে নিলাম যে ঠিক আছে টাইমের হেরফের, সেটা অ্যাস্ট্রোলজারের দায়িত্ব বার্থ টাইমটাকে রেকটিফাই করা। মানে এটারও পদ্ধতি আছে। তোমার অ্যাকচুয়াল কোনটা জন্মের সময়, কোনটাকে ধরা হবে, মাতৃগর্ভ থেকে বার করবার পর একটা শিশুর যে প্রথম হার্ট বিট যেটা শুরু হচ্ছে, এবারে তোমরা বলতে পারো যে মাতৃগর্ভের মধ্যে থাকাকালীনও তো তার একটা হার্টবিট আছে, কিন্তু সে তখন আরেকটা শরীরের ভেতরে রয়েছে, একটা শরীরের ভেতর আরেকটা শরীর। যতক্ষণ সে মাতৃগর্ভে আছে ততক্ষণ মায়ের ভাগ্যে ওর ভাগ্য, ততক্ষণ মায়ের ভাগ্যে ওর ভাগ্য। অভিমন্যু চক্রব্যূহ ভেদ করবার কৌশল জেনে গেছিলেন, কিন্তু বেরোনোর কৌশল জানতে পারেননি। কেন? কারণ সুভদ্রা সেই সময় ঘুমিয়ে পড়েছিলেন। তাহলে এটা ডেস্টিনি নয়? এইবার যখন মাতৃগর্ভ থেকে বার করার পর সেই শিশুটি ইন্ডিপেন্ডেন্টলি তার নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া শুরু করছে, যেটা ফার্স্ট তার শুরু হলো, ঠিক আছে, সবটাই তো একটা প্রোগ্রামিং, ওপরওয়ালার প্রোগ্রামিং, কে কতগুলো নিঃশ্বাস নেবে না নেবে। তা প্রথম যখন সে ইন্ডিপেন্ডেন্টলি শুরু করলো শ্বাস নেওয়া, হৃৎপিণ্ডটা যখন কাজ করা শুরু করলো, সেটাই হচ্ছে অ্যাকচুয়াল টাইম অফ বার্থ। এবারে তুমি বলো, এটা অনেকে আমি বলতে শুনেছি আমার কাছে যারা আসেন, যে আমি একদম ঘড়ির দিকে চোখ রেখে বসেছিলাম। কিচ্ছু যায় আসে না তাতে। তার কখন সে নিঃশ্বাসটা নেওয়া শুরু করেছে ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে, সেটা কারোর পক্ষে বোঝা সম্ভব নয়। ডাক্তার নার্স তো ছেড়েই দাও, কারণ তারা অন্য কাজে ব্যস্ত, তারা অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত। শিশুটার স্বাস্থ্য, তার মায়ের স্বাস্থ্য, সে কতটা ভালো আছে না আছে, সেগুলো তাদের দেখাটা অনেক জরুরি। তাদের কাছে বার্থ টাইম ম্যাটার করে না। একজন ডাক্তারের কাছে সে 6:10 লিখলো না 6:15 লিখলো, তার কাছে কিচ্ছু ম্যাটার করে না। সত্যি। এইবার বার্থ টাইমটাকে তাও আমরা রেকটিফাই করে নিতে পারি, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তারপরে ধরো তুমি বললে যে আমার জন্ম কলকাতায়, এবারে ভবানীপুরও কলকাতা, দমদমও কলকাতা, সিথিরমোড়ও কলকাতা, যাদবপুরও কলকাতা, প্রত্যেকটা এলাকার পিনকোড আলাদা। পিনকোডটাও ম্যাটার করে। পিনকোড ম্যাটার অবশ্যই। পিনকোড এদিক ওদিক হয়ে গেলে চার্ট পাল্টায়। আমি প্রমাণ দেখিয়ে দিতে পারি, আমি র্যান্ডম প্রমাণ দেখিয়ে দিতে পারি। অনেকের ক্ষেত্রে আমি এই জিনিস দেখেছি, পিনকোডের এদিক ওদিক হলেও চার্ট পাল্টায়। হয়ে গেল। এইবার এইগুলো দেওয়ার পর এখন কি হচ্ছে, মানে অ্যাস্ট্রোলজারদের কাছে গিয়ে বলছে, এটা আমি যেটা বলছি, মানে আমি যে পদ্ধতিটা ফলো করি এটাকে বলে কৃষ্ণমূর্তি পদ্ধতি, কেপি অ্যাস্ট্রোলজি বলে। প্রচুর প্রাচীন এটা। না, এটা প্রাচীন নয়, এটা বরং খুব মডার্ন। প্রাচীন তো আমাদের বৈদিক অ্যাস্ট্রোলজি আছে, ভৃগুনন্দী নারী আছে। কিন্তু কেপিটা কিন্তু সবাই ইউজ করে না। না, কেপি আমি ব্যাপারটা বলছি। দক্ষিণ ভারতের একজন জ্যোতিষ বিশারদ, যার নাম হচ্ছে KS কৃষ্ণমূর্তি, তিনি বৈদিক অ্যাস্ট্রোলজিটাই প্র্যাকটিস করতেন, কিন্তু তিনি সেই অ্যাস্ট্রোলজির মধ্যে বেশ কিছু জিনিস যেটা ওনার একটুখানি মনে হয়েছে যে এখানে যুক্তিটা একটুখানি কম খাটছে বা জিনিসটা অ্যাকিউরেট অতটা হচ্ছে না, যেই কারণে তিনি একটু গভীরে ঢুকে অনেক ব্যাপার জানলেন বা বুঝলেন। ধরো কারোর একটা জন্ম ছকে কোনো একটা ঘর, ঠিক আছে, সেটা দেখা যাচ্ছে খালি, কোনো প্ল্যানেট নেই, এরকম হতেই পারে। আমাদের যে ইস্টার্ন হরোস্কোপটা দেখেছো তো, অনেকটা ওই কাটাকুটির মতো যে একটা ইয়ে ডায়াগ্রামটা, তাতে এক একটা খোপ হচ্ছে বা এক একটা রাশি হচ্ছে এক একটা ঘর,
ঠিক আছে, এবার এক একটা ঘরের এক এক রকমের গুরুত্ব। যেমন ধরো তোমার প্রথম মানে তোমার জন্ম ছকের যে প্রথম ঘরটা বা প্রথম ভাব, আমি ঘর বলি না, আমি ভাব বলি, তা প্রথম ভাব এটা হচ্ছে তোমার লগ্ন ভাব। লগ্ন ভাব মানে তুমি নিজে, তোমার শারীরিক গঠন, তোমার চরিত্র, তোমার মন মানসিকতা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার লগ্ন ভাব থেকে তোমার ইচ্ছা শক্তি, তোমার জীবনী শক্তি, তুমি কতটা এনার্জেটিক, তুমি কতটা উদ্যমী, এগুলোকে আমরা প্রথম ভাব থেকে বিচার করি। আয়ু, কে কতদিন বাঁচবে, এইগুলো। তারপরে যখন তুমি দ্বিতীয় ভাবে যাচ্ছ, দ্বিতীয় ভাব থেকে বিচার করা হবে তোমার পরিবার কেমন, তোমার খাওয়া দাওয়ার হ্যাবিট কিরকম, তোমার ফুড হ্যাবিট, তোমার বাক্য কিরকম, তোমার কথা বলার ধরন কিরকম, তুমি কত অর্থ জমিয়ে উঠতে পারবে, কতটা টাকা কড়ির মালিক তুমি হবে, তোমার সঞ্চয় কিরকম হবে, এইগুলো। তারপরে যখন তুমি থার্ড হাউসে যাচ্ছ বা তৃতীয় ভাবে যাচ্ছ, তখন সেখান থেকে বিচার করা হচ্ছে তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী, তাদের সাথে সম্পর্ক কেমন থাকবে, বারবার মানে দেখলেই ঝগড়া হবে নাকি খুব একটা হৃদ্যতার সম্পর্ক থাকবে, তোমার বন্ধু বান্ধব, তুমি কোনোদিন কোনো আইনি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বে কিনা, তোমার ভ্রমণ কিরকম হবে, কাছে পিঠে ভ্রমণ হবে নাকি দেশের গণ্ডির মধ্যেই ভ্রমণ হবে, নাকি তোমার বিদেশ যাত্রা আছে, এই ব্যাপারগুলোকে আমরা তৃতীয় ভাব থেকে বিচার করি। তুমি লটারি পাবে কিনা, কখনো লটারিতে তুমি টাকা পাবে কিনা, তোমার কোন ফিল্ডে গেলে, মানে যারা ধরো অ্যাডভার্টাইজমেন্ট, মিডিয়া, হ্যাঁ কমার্শিয়াল ওয়ার্ক, হ্যাঁ, বা এমন কোন কাজ যেখানে কথা বলার একটা ব্যাপার আছে, সেটাকেও কিন্তু আমরা তৃতীয় ভাব থেকে বিচার করি, অ্যাজ আ বাচক শিল্প যাদের। হ্যাঁ। তারপরে ধরো তুমি চতুর্থ ভাবে গেলে, সেখানে তোমার মায়ের সাথে সম্পর্ক কেমন হবে, তোমার বাড়ি হবে কিনা, নিজের নামে গাড়ি হবে কিনা, তোমার পড়াশোনা কেমন হবে, হলো। পঞ্চম ভাব তোমার সন্তানের ভাব, অর্থাৎ তোমার সন্তান ধারণে, এটা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, সন্তান ধারণে তাদের সমস্যা আছে কিনা, পুরুষদের ক্ষেত্রে আবার অন্যভাবে ব্যাপারটা বিচার করা হয়। এইগুলো গেল। তারপরে ধরো যারা নাচ গান, আবৃত্তি, কবিতা, তারপরে এই যে বিভিন্ন রকমের যে পারফর্মিং আর্টস, এইগুলোর সঙ্গে যারা যুক্ত, তাদের তাদের সফলতা কতটা, সেটাও পঞ্চম ভাব থেকে দেখা হয়। তারপরে তুমি ষষ্ঠ ভাবে গেলে, রোগ, ঋণ, রিপু বা শত্রুতা, কার কিরকম রোগ হবে, দুরারোগ্য কোনো ব্যাধি হবে কিনা, রোগ হয়েছে কিন্তু সেই রোগটা ধরা পড়ছে না, ধার দেনায় কারা জড়িয়ে পড়বে, মামা বাড়ির সাথে সম্পর্ক কেমন হবে, চাকরি কিরকম পাবে, ঠিক আছে, প্রতিযোগিতা, কম্পিটিশন, হিংসা, এইগুলোকে ষষ্ঠ ভাব থেকে বিচার করা হয়। তারপরে তুমি সপ্তম ভাবে গেলে, সপ্তম ভাব হচ্ছে তোমার বিয়ে, তোমার লাইফ পার্টনার, মানে এক নম্বর, মানে প্রথম ভাব হচ্ছে তুমি, তার ঠিক অপোজিটেই অবস্থান করছে তোমার সপ্তম ভাব, অর্থাৎ তোমার অপোজিট পার্টি বা বেটার হাফ যেটাকে আমরা বলি, অর্ধাঙ্গিনী। পুরুষ মানুষ হলে তার স্ত্রী, মহিলা হলে তার স্বামী, সে কেমন হবে, তার মন মানসিকতা কেমন হবে, এইগুলোকে সপ্তম ভাব থেকে বিচার করা হয়। আর সপ্তম ভাব হচ্ছে ব্যবসার ঘর, কার ব্যবসা বাণিজ্য কেমন হবে, ব্যবসায় কতটা সাকসেস, সপ্তম ভাব থেকে ধরা হয়। অষ্টম ভাবে গেলে তোমার শ্বশুর বাড়ি, তোমার শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক কেমন হবে, তাদের মন মানসিকতা কেমন হবে। এছাড়া জন্ম, মৃত্যু, যে কোনো রকমের গোপন কাজ, গুপ্ত বিদ্যা, এগুলোকে অষ্টম ভাব থেকে বিচার করা হয়। নবম ভাবে গেলে পিতা, ভাগ্য, ধর্ম, গুরু, উচ্চশিক্ষা, দূর ভ্রমণ। তৃতীয় ভাব থেকে ছোটখাটো ভ্রমণ, শর্ট ট্রিপ, আর নবম ভাব থেকে হচ্ছে দূর ভ্রমণ। তা এটা হলো বিচার হলো। তারপরে যাচ্ছ তুমি দশম ভাব, কর্মের প্রধান ঘর। কর্মের প্রধান ঘর মানে কে কোন কর্মের সাথে যুক্ত হবে, কার প্রফেশন কিরকম হবে। কর্ম মানে কিন্তু এটা পূর্বজন্মের কর্ম না, এই লাইফে তুমি যে কর্মগুলো করছো, যে কাজগুলো করছো তোমার জীবিকা নির্বাহের জন্য, তোমার অকিউপেশন এক কথায় বলতে গেলে। আর পূর্বজন্মের কর্মটাকে নির্ধারণ করা হয় কিন্তু পঞ্চম ভাব থেকে, আমি পরে আসবো। হলো কর্মে তোমার কিরকম সাকসেস, পলিটিক্স, এই ব্যাপারটা দশম ভাব থেকে বিচার করা হয়। একাদশ ভাব, 11th হাউস,
তোমার যাবতীয় ইচ্ছা পূরণ, সাকসেস, লং টার্ম কোনো একটা রিলেশনশিপ, সেটা ফ্রেন্ডশিপ হতে পারে, কোনো দীর্ঘস্থায়ী বন্ধু এটা হতে পারে, বড় দাদা দিদি তাদের সাথে সম্পর্ক, এটা একাদশ ভাব থেকে বিচার করা হয়। তারপরে তুমি গেলে 12th হাউস, মোক্ষ লাভ, মানে আমাদের রাশিচক্রের শেষ ঘর, ঠিক আছে, ওটা হচ্ছে মোক্ষ লাভের ঘর। এছাড়া আর কি আছে, ত্যাগ, ব্যয়ের ঘর, দ্বাদশ ভাব। তারপরে হচ্ছে তোমার শয্যা সুখ, এই ব্যাপারটা দ্বাদশ ভাব থেকে নির্ধারণ করা হয়। তারপরে জেল, জরিমানা, বিদেশ যাত্রা। তাহলে এইটা হচ্ছে তোমার এন্টায়ার রাশিচক্র। এবার আমি আমার প্রসঙ্গতে ফিরে আসি, যেটা তুমি একটু আগেই বলছিলে। তো এবার তুমি তো পিনকোডটা দিলে, সবকিছু করলে, এবারে তার একটা চার্ট বেরোলো। এবারে তোমাকে সেই চার্টটা ভালো করে আগে মেলাতে হবে। ভবিষ্যৎ আমি জোড়াতাপ্পি দিয়ে একটা বলে দিতে পারি, ঠিক আছে, আমি বলে দিলাম, সে চলে গেল, আমাকে আমার পারিশ্রমিক দিল, দিয়ে সে চলে গেল। কিন্তু মেইন চ্যালেঞ্জটা কোথায় জানো তো? মেইন চ্যালেঞ্জ হচ্ছে তার অতীতটাকে মেলানো। আমি তো সেই মানুষটাকে চিনি না, সে তো প্রথমবার আমার চেম্বারে এসছে বা আমার কাছে এসছে দেখাতে, আমি তাকে কোশ্চিন কালেও দেখিনি। তাহলে আমি তখনই একজন সফল অ্যাস্ট্রোলজার হব যখন আমি তার অতীতটাকে মেলাতে পারবো। ভবিষ্যৎ তো আছেই, কিন্তু আমি যদি অতীতটাকে না মেলাই, আমি ধরো বললাম তাকে দেখে যে আপনি রাত্রিরে ভাত খান, কিন্তু ও বলছে যে না আমি রাত্রিরে রুটি খাই, এটাও চার্ট থেকে বের করা যায়। হ্যাঁ, বার্থ টাইম রেকটিফিকেশনে এইগুলোই কাজে লাগে। খুব তুচ্ছ তুচ্ছ ব্যাপার, যেগুলো একজন মানুষ হয়তো সেগুলোকে অত গুরুত্ব দেয় না, কিন্তু সেইগুলোই তার অথেন্টিক জন্মের সময়টা বলে দিতে পারে। তুমি ভাবো, একজন মানুষ বছরে কজোড়া জুতো কেনে, জুতোর প্রতি তার কতটা টান, সেটা তার বার্থ চার্ট দেখে বলা হচ্ছে। এটা ভালো না খারাপ? এটা ভালো খারাপের দিকেই যাচ্ছে না, এটা তার বার্থ টাইমের রেকটিফিকেশন হচ্ছে। লোকে অবাক হয়ে যায়, আপনি এটা বলছেন কিভাবে? আমি জুতো জোড়া কত কিনি সেটা আপনি বলে দিলেন কিভাবে? হয় এটা, এরকমও হয়। একটা জিনিস জিজ্ঞেস করি। হ্যাঁ নিশ্চয়ই। এরকম কিছু কিছু বন্ধু আমার ছোটবেলায় ছিল যারা পেন্সিল রবার চুরি করত, ঠিক আছে, মানে তাদেরকে বকা হলেও শাস্তি দেওয়ার পরও তাদের একটা টেন্ডেন্সি ছিল চুরি করার। বর্তমানে সেটা ঠিক হয়ে গেছে, বা ঠিক হয়ে জানি না ঠিক কতটা হয়েছে না হয়েছে। তো এটাও কি তাদের বার্থ চার্টের মধ্যে পড়ে? এক্স্যাক্টলি। চুরি করা, বা যেটাকে আমরা সাইকোলজির ভাষায়, দেখো চুরি দু রকমের হয়, একটা স্বভাবে, একটা অভাবে। হ্যাঁ, স্বভাবে যেটা, সেটাকে সাইকোলজির ভাষায় আমরা বলি ক্লেপ্টোম্যানিয়া। আর অভাবে চুরি তো বুঝতেই পারছো, পেটের তাড়নায় চুরি হচ্ছে, সে তো আর জন্মগত চোর না। এইবার ক্লেপ্টোম্যানিয়ার যে ব্যাপারটা না, এইটা রাহুর প্রভাবে হয়। চুরি করা, হাত সাফাইয়ের ব্যাপার। রাহু আর বুধ দেয় হচ্ছে সুইফটনেস, এই যে পকেট মারির যে ব্যাপারগুলো, এখানে 3টে গ্রহের ভূমিকা থাকে, রাহু, মঙ্গল, বুধ। মঙ্গল দেবে হঠকারিতা, দুঃসাহস, রাহু সেই জিনিসটাকে বাড়িয়ে তুলবে আর চৌর্যবৃত্তি দেবে, আর বুধ দেবে হচ্ছে সুইফটনেস। কত তাড়াতাড়ি তুমি, মানে একজনের পকেট মার করতে গেলে তো আর দাদা আপনার পকেটটা মারছি বলে তো কেউ করবে না, এমন ভাবে করবে যে কেউ বুঝতে না পারে, কখন যে নিয়ে বেরিয়ে চলে যাবে কেউ ধরতেও পারবে না। তো যাই হোক, তাই এরকম নানান রকম সূত্র আছে যেগুলো দিয়ে আমরা প্রপার ওয়েতে একটা বার্থ চার্ট তৈরি হলো, এতক্ষণে জিনিসটা দাঁড় করানো হলো। এইটা করতেই, জানি না শুনলে তোমার কি প্রতিক্রিয়া হবে, একটা বার্থ টাইম রেকটিফিকেশন করতেই কিন্তু 1 ঘন্টার বেশি সময় লেগে যেতে পারে। 1 আওয়ার ধরে খালি বার্থ টাইম রেকটিফিকেশন হচ্ছে। আজকালকার দিনে অনেক জ্যোতিষীরা মোবাইলের অ্যাপের দ্বারা দেখিয়ে দিচ্ছে, কিচ্ছু হয় না। আমি এবারে আমি আসি। এবারে প্রথমেই তুমি যে প্রশ্নটা করলে যে জ্যোতিষীরা অন্যদেরকে সাজেশন দিচ্ছে, এটা ধারণ করুন, ওই রত্ন পড়ুন, অমুক রুদ্রাক্ষ পড়ুন, তমুক মন্দিরে গিয়ে দান করুন, হেনা তেনা করুন, কত কিছু করুন, অথচ দেখা যাচ্ছে যে তার নিজের ঘরে চাল জুটছে না, ডাল জুটছে না, আলু জুটছে না, পটল জুটছে না। ব্যাপারটা তো তাই, রূঢ় বাস্তব। এবার
সে যখন তার নিজের চার্টটা তৈরি করছে, সেটাও তো ওইরকম এই ধরতক্তা মার পেরেক দিয়ে হচ্ছে। তাহলে সে কি তার চার্টটা ঠিক মতো তৈরি করছে? প্রশ্নটা হলো এখানে। তার জন্মের সময়টাই যদি ঠিক সে না বলতে পারে, প্রথমত মোটামুটি আমি যেটা দেখেছি যে আমার কাছে যে ক্লায়েন্টরা আসে 80 সালের আগে যাদের জন্ম না, বেশিরভাগেরই জন্মের সময় ঠিকঠাক থাকে না, বেশিরভাগেরই ঠিকঠাক থাকে না। অনেকে বলে যে ওই ধরে নিন 9টা থেকে 10টার মধ্যে, কেউ বললো 6টা থেকে 6:30টার মধ্যে সন্ধ্যাবেলা, আবার এমনও বলে ওই ধরে নিন না ওই 6টা থেকে 12টার মধ্যে, 12টার আগে। মানে 6 ঘন্টা, এই 6 ঘন্টার মধ্যে কত ঘটনা ঘটছে, কত প্ল্যানেটের এদিক ওদিক হচ্ছে। যেগুলো ছোটখাটো প্ল্যানেট সেগুলো মানে ধরো আমি যদি চন্দ্রের কথা বলি, বা আমি যদি বুধের কথা বলি, বা আমি যদি শুক্রের কথা বলি, এগুলো তো খুব সুইফট প্ল্যানেট, এগুলো তো বেশি দিন একটা রাশিতে থাকে না। চন্দ্র তো 54 ঘন্টা করে করে রাশি পাল্টায়, হ্যাঁ 54 আওয়ার্স, মানে 2.5 দিনের মতো একটা স্প্যান। রবি 30 দিনে একটা রাশি বদলাচ্ছে, মঙ্গলের 45 দিন লাগছে, বুধের ওই 18 দিনের মতো লাগছে, শুক্রের 27-28 দিন লাগছে, মানে অ্যাবাউট আ মান্থ। এবারে এই প্ল্যানেটগুলো যখন বক্রি হয়, রবি আর চন্দ্র কখনোই বক্রি হয় না, বুধ বা মঙ্গল বক্রি হলে একটু ওই 45 দিনটাই হয়তো আর একটু বাড়ে, মঙ্গল বক্রি হলে একটা রাশিতে আবার 4 মাসও থেকে যায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু গ্রহরা কখনোই মানে স্ট্যাগন্যান্ট থাকে না। এটা তো অ্যাস্ট্রোলজির কনসেপ্ট না, এটা তো একটা সায়েন্স, অ্যাস্ট্রোনমি তো বলছে গ্রহরা তো সবসময় মুভ করছে। তাহলে এইবার আমি এই যে 8 ঘন্টার যে একটা স্প্যান একজন বলে দিলেন আমাকে, ওই ধরে নিন 9:30 থেকে 10টা, তুমি 6 ঘন্টা বাদ দাও, তুমি ওই 8 ঘন্টার মধ্যে কত কিছু চেঞ্জ হচ্ছে, নক্ষত্র বদলাচ্ছে। তাহলে তার প্রপার জন্মের সময় সেটা বের করাটা, এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ একদম। এবার আমি যদি জন্ম সময়টাকে ঠিক মতো বার করতে না পারি, তাহলে চার্ট কোনোদিন দাঁড়াবে না, কোনোদিন দাঁড়াবে না। ক্লায়েন্টরা আমাকে বলেন যে আপনি পুরনো জিনিস কেন বলছেন, এগুলো তো আমরা জানি। আমি যে এগুলো জানলেও আপনার ভবিষ্যৎটাকে বলতে গেলে আমার অতীতটা জানতে হবে। আপনি ইতিহাস পড়েন কেন? এগুলো তো সব ঘটে গেছে, আমি ওয়ার্ল্ড ওয়ার 2 নিয়ে জেনে কি করব? তাও তো লোকে পড়ে। অতীতটাকে জেনে অতীতের ভুল থেকে বর্তমানটাকে শুধরানো, বা ভবিষ্যতে যেন ওরকম কিছু আর ভুল না হয় সেইটাকে প্রোটেকশন নেওয়া। তাহলে অতীতটা অবভিয়াসলি ম্যাটার করে, একদমই অতীতটা অবভিয়াসলি ম্যাটার করে। তুমি কি শেষ? হ্যাঁ, এবার ওইটাই আর কি বলছিলাম, হ্যাঁ ওটাই আর কি বলছিলাম যে এই যে জ্যোতিষী যারা, কেউ কেউ দেখবে প্রচুর বড় লোক হয়ে গেছে, কেউ কেউ দেখবে সেইভাবে হতে পারেনি। এবার এই ব্যাপারটাতে, এই জায়গাটাতে অনেক কিছু কাজ করে, আমি অত ডিটেলসে যাচ্ছি না, তাহলে এটা অনেকের জ্যোতিষশাস্ত্র হয়ে যাবে, দরকার নেই। এবার যারা বড় লোক হচ্ছে তাদের চার্ট তুমি দেখো, তাদের চার্ট তুমি ঠিকঠাক ভাবে অ্যানালাইজ করো, তার অর্থের আগমন ভালো। ঠিক, তুমি জ্যোতিষী সফল হতে পারবে কিনা সেটাও তোমার চার্ট বলে দেবে, সেটাই তোমার চার্ট বলে দেবে। একজন আমাকে জিজ্ঞাসা করেছে যে দাদা ডেস্টিনি বলে কি কিছু হয়? ডেস্টিনি হয়, আর কিছু হয় না। মানে কি তুমি অ্যাজ আ ডেস্টিনি বলতে চাইছো নাকি ডেস্টিনি যেটা আমরা ডেস্টিনি ছিল আমার দ্বারা, ভাগ্য? হ্যাঁ, ওটাই, ওটার কথাই বলেছি। এই প্রসঙ্গে একটা কথা তোমাকে জিজ্ঞেস করব। নিশ্চয়ই। আমাদের আমি এরকম অনেক মানুষ দেখেছি যারা হচ্ছে যে কয়েক লাখ লাখ টাকা খরচা করেছে জ্যোতিষীদের সাথে, এবং ধরো তোমার কাছে এসছে, ভালো লাগেনি, অমুক আরেকজনের কাছে গেছে, তোমার কাছে ধরে নাও কিছু টাকা তিনি তার ভাষা অনুযায়ী নষ্ট করেছেন, বেশ অন্য একটা জায়গায় গিয়ে তিনি আরো 2 গুণ বা 3 গুণ নষ্ট করেছেন। আমি তোমার কাছে অ্যাজ আ পার্সন জিজ্ঞেস করছি, ধরো সেই জায়গাটা যদি না করে সেই টাকাটা দিয়ে যদি মানুষের ভালো করতো, বা তার নিজের আশেপাশে থাকা গরিব মানুষ যারা একটু অসুবিধায় আছে, ধরো কারো ছেলের পড়াশোনাটা চালাতে পারছে না, বা ধরো কেউ শীতকালে ঠিক একটা সোয়েটার নেই, সোয়েটার চেনটা ছিঁড়ে, তাকে যদি সোয়েটার কিনে দেওয়া হয়, বা কম্বল বিতরণ যেটা অনেকে করেন, তো সেইটা ভালো হচ্ছে নাকি তার কাছে এই জিনিসটা ভালো হচ্ছে? যদি তোমাকে আমি অ্যাজ আ পার্সন জিজ্ঞেস করি। দেখো,
দেখো, এই ব্যাপারটা বলতে গেলে আমাকে তাহলে একটুখানি রেমেডিয়াল অ্যাস্ট্রোলজির দিকে যেতে হবে। রেমেডিয়াল অ্যাস্ট্রোলজি মানে যে প্রতিকারের কথা বলা হয়। এবার প্রতিকারের ব্যাপারে কথা বলতে গেলে সবার আগে জানতে হবে যে একজন মানুষের জীবনের চাহিদাগুলো কিরকম থাকে। মানুষের মূলত দুরকম চাহিদা থাকে, সেটা মানুষ নিজেও জানে না, কিন্তু তাদের মূল ব্যাপার হচ্ছে দুটো। একটা হচ্ছে স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক চাহিদা, আরেকটা হচ্ছে মেটেরিয়ালিস্টিক বা জাগতিক সুখ ভোগের চাহিদা। এইবার ধরো আমি বললাম যে আমি যখন কোথাও কথা বলতে যাই আমার কথার কোনো গুরুত্বই দেওয়া হয় না। ধরো আমি উদাহরণস্বরূপ বলছি, স্কুলে যখন কথা বলি বন্ধু বান্ধবরা টিজ করে, ইয়ার্কি মারে। টিচারদের সাথে কথা বলতে গেলে টিচাররা সেরকম ভাবে গুরুত্ব দেয় না। সেই ব্যক্তি যখন আবার কর্মক্ষেত্রে গেল, কাজের জায়গায় সহকর্মী যারা বা যারা একটুখানি ওপরের র্যাঙ্কে আছে, সুপিরিয়র যারা, টিম লিডার বলো কি ম্যানেজার বলো, কেউ তার কথার কোনো গুরুত্ব দিচ্ছে না, শুনছে না। পরিবারের লোকেদের থেকেও সে একটুখানি অবহেলিত, তার কথার কোনো ওয়েটেজ নেই বলা যেতে পারে। এবার এই লোকগুলো তখন কি করে? কোন একটা তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক বললে ভুল হবে, মানে ওই টাইপেরই কিছু একটা সাধক টাধকের কাছে যায় যে অমুককে বশীকরণ করব। আমার বস আমার কথা শুনছে না, বসকে ট্যাকে গুজবো। আমার ওয়াইফ আমার কথা শুনছে না বা আমার স্বামী আমার কথা শুনছে না, তাকে ট্যাকে গুজবো। হয়তো এরকম হয়। এবার এই যে দাবিগুলো, এটা হচ্ছে বেসিক্যালি স্পিরিচুয়াল দাবি। অর্থাৎ আমার ইনার সেলফটা ঠিকঠাক নেই, আমার অরাটা ঠিকঠাক নেই, আমি তাই জন্য আমি নিজেকে সেইভাবে সম্মান দিতে পারি না, তাই লোকে আমায় সম্মান করে না। ব্যাপারটা বুঝতে হবে। কিন্তু আমি নিজে যখন কথা বলছি আমার মনের মধ্যে, সেটা কনসিয়াস মাইন্ডে হোক কি সাবকনসিয়াস মাইন্ডে হোক, আমার সবসময় কাজ করছে যে লোকে তো আমার কথার কোনো গুরুত্বই দেবে না। ঠিক, তখন অটোমেটিক্যালি গুরুত্ব দেবে না। এই স্পিরিচুয়াল নিডগুলো, এইগুলোকে যদি বেটার করতে হয়, এগুলো তো পুরোটাই পূর্বজন্মের সাথে কানেক্টেড, তা এইগুলো যদি ঠিক করতে হয়, রিকনসাইল করতে হয়, তাহলে হচ্ছে এগুলো কিন্তু পাথর টাথর পরে হয় না। স্পিরিচুয়াল নিডস গুলো, যেটা আমি আমার নিজের ইনার আপলিফটমেন্ট করব, আমার আত্মার শুদ্ধিকরণ করব, সেটা কোনোদিন পাথর পরে হবে না। সেটা কি দিয়ে হবে? ওই যে একটু আগেই তুমি বলছিলে যে দান ধ্যান করা, সেই দান ধ্যান করে হবে, মন্ত্র জপের মাধ্যমে হবে, মেডিটেশন করতে হবে, খুব বেশি হলে রুদ্রাক্ষ, তার বাইরে নয়। পাথর দিয়ে এই জায়গাগুলো ঠিক করা যাবেই না, যাবেই না। পাথরের অন্য কাজ। কিন্তু মুশকিলটা কি হচ্ছে, আমি ধরো বললাম যে ধরো কারোর হয়তো দেখা যাচ্ছে যে বারবার করে অপমানিত হচ্ছে, বদনাম প্রাপ্ত হচ্ছে, কারণে অকারণে হোক হচ্ছে এটা, তখন তার রবির প্লেসমেন্টটাকে দেখতে হয়। রবি আমাদেরকে মান সম্মান প্রদান করে, রবি প্ল্যানেটটা আমাদের মান সম্মান প্রদান করে। এবার রবি যদি মূলত শনি, শুক্র, রাহু, কেতু এই চারটে প্ল্যানেটের সঙ্গে সংযোগে থাকে বা এদের নক্ষত্রে থাকে, তাহলে সেই মানুষটা অপমানিত বা বদনাম প্রাপ্ত হয়। রবি যদি শুক্রের সাথে কানেক্টেড হয়, অদ্ভুত অদ্ভুত সব সূত্র, কিন্তু এই সূত্রগুলোর কোনো লজিক তুমি পাবে না, এগুলো পুরো ডিভাইন ব্যাপার। তুমি ভাবতে পারো যে রবি যদি শুক্রের সাথে কানেক্টেড থাকে, তাহলে সেই ব্যক্তি মহিলাদের দ্বারা অপমানিত হতে পারে। তিনি নিজেও হয়তো মহিলা, কিন্তু অপমানিত হচ্ছেন মহিলাদের দ্বারা, আবার মহিলাদের মধ্যেই তিনি ফেমাস। কেন বলতো? রবি দিচ্ছে আমাদেরকে মান সম্মান, আর শুক্র যে গ্রহটা, তাকে একটা ফিমেল প্ল্যানেট হিসেবে ধরা হয়, একটা স্ত্রী গ্রহ হিসেবে ধরা হয়। ঠিক আছে?
তাই জন্য শুক্র যখন রবিকে কন্ট্রোল করছে তাহলে সেই জাতক বা জাতিকা মহিলাদের মধ্যে খুব ফেমাস, আবার মহিলাদের দ্বারাই বদনাম প্রাপ্ত। ভেবে দেখো তোমার সেই কলেজের দিনগুলো, এরকম তো কিছু ছিল, কিছু ছেলেপুলে তো ছিল, মানে তাকে দেখলেই মানে মেয়েদের হার্টবিট বেড়ে যাচ্ছে, অনেকের সাথে মিশছে, অনেকের সাথে বন্ধুত্ব, সবার মধ্যে ফেমাস। আবার কোনো না কোনো মহিলার দ্বারাই সে, কোনো মেয়ের দ্বারাই সে কিন্তু অপমানিত হচ্ছে, বদনাম প্রাপ্ত হচ্ছে। রবি আর রাহু যদি কানেক্টেড থাকে তাহলে সে জোর করে মান সম্মান আদায় করার চেষ্টা করবে, এরকম একটা ব্যাপার আছে। রাহু হচ্ছে একটা বুস্টার প্ল্যানেট। রাহু যদি অন্য কোনো গ্রহকে কন্ট্রোল করে তাহলে সেই গ্রহের কারকতাগুলোকে প্রচন্ড বাড়িয়ে দেয়। এবার রবি মানে হচ্ছে মান সম্মান পাওয়ার ইচ্ছা। এবার রাহু ধরো কন্ট্রোল করছে রবিকে, রবির এই মান সম্মান পাওয়ার যে ইচ্ছাটা সেটা আরো বেড়ে গেল। তখন সেই মানুষটা কি করবে? আমি জোর করে পাবো, গায়ের জোরে পাবো, লোককে ভয় দেখিয়ে পাবো, লোককে চমকিয়ে পাবো। কিন্তু এই জিনিস তো বেশি দিন চলতে পারে না, তার মুখোশ তো একদিন খুলবেই। যখনই মুখোশ খুলবে তখনই সে বদনাম প্রাপ্ত হয়ে যাবে। তাহলে এটাও একটা অপমান বা বদনামের যোগ্য। তা ধরো কেউ আমার কাছে এলো যে এরকম একটা পরিস্থিতি তার জীবনে ঘটছে, শনির সঙ্গে কানেক্টেড হলে কি হবে? রবি, সে তার যতই যোগ্যতা থাকুক না কেন সেগুলো প্রকাশ পাবে না কোনোদিন। শনি হচ্ছে একটা অন্ধকারাচ্ছন্ন প্ল্যানেট, রবির থেকে অনেক দূরে। এবং আমরা যদি মাইথোলজিক্যাল দিক থেকে জিনিসটাকে ব্যাখ্যা করি তাহলে রবি সঙ্গে শনির কোনোদিনই সম্পর্ক ভালো না। রবির সঙ্গে আমাদের শনি মহারাজের সম্পর্ক কোনোদিনই ভালো না, ঠিক আছে? তাই জন্য শনি অতটা দূরে, মানে এত দূরে একটা প্ল্যানেট। এইবার মানে জুপিটারেরও পরে হচ্ছে স্যাটার্ন, তা আর ধীর স্থির একটা গ্রহ, ধীরে ধীমি গতিতে চলছে। মানে শনির একটা রাশি ক্রস করতে 2.5 বছর টাইম লাগে। সেখানে সূর্য একটা রাশিতে 30 দিন থাকে মাত্র, আর ওর 2.5 বছর। এবার 2.5 বছর একটা রাফ হিসাব, কখনো বকরি হচ্ছে, বকরি হলে তো 4-5 মাসের একটা গল্প চলে এলো। এইগুলো করে সে 2.5 বছরটাও প্রায় 3 বছরের কাছাকাছি যায়। এবার তো শনি তখন কি করছে? শনির অন্ধকার ব্যাপারটা, অন্ধকারাচ্ছন্ন ব্যাপারটা রবির প্রকাশটাকে ঢেকে দিচ্ছে। অর্থাৎ সেই ব্যক্তির মধ্যে পোটেনশিয়ালিটি আছে, তার কি বলবো, নিজেকে ডেভেলপ করার একটা ক্ষমতা আছে, তার মধ্যে প্রতিভা আছে, কিন্তু সেই প্রতিভাটা মানুষের সামনে প্রকাশ পাচ্ছে না। কেতু যদি রবিকে কন্ট্রোল করে তাহলে কি হবে? মান সম্মান পাওয়ার ইচ্ছাটাই তার চলে যায়। কেতু মানে হচ্ছে ত্যাগ, ডিটাচমেন্ট। তার হয়তো ক্ষমতা আছে, সে হয়তো কিছু বললে মানুষ শুনবে, কিন্তু সে তার ট্যালেন্টটাকে হাইড করে রেখেছে নিজের মধ্যে, প্রকাশ করছে না। শনিতে কি হচ্ছে? শনিতে করছে কিন্তু প্রকাশ পাচ্ছে না, মন খারাপ হয়ে যাচ্ছে। আর কেতু যদি কন্ট্রোল করে রবিকে তাহলে তার সেই ইচ্ছাটাই তৈরি হবে না। এবারে ধরো এরকম একটা প্রবলেম নিয়ে কেউ আমার কাছে এলো, আমি বললাম যে তুমি একটা চুনি পরে নাও, ঠিক হয়ে যাবে। হয়? এটা হয় কখনো? একটা পাথর সে আমার এই যে কি বলবো, এই যে প্রবলেমগুলো হচ্ছে এইগুলোকে নিমেষের মধ্যে সারিয়ে দিতে পারে? এগুলো তো আমার পূর্বজন্মের কৃতফল। আমাদের জন্ম ছকটা, মানে তুমি যদি কমার্স নিয়ে পড়ে থাকো কখনো জানবে, আমাদের জন্ম ছক ইজ নাথিং বাট আ ব্যালেন্স শিট। একটা কোম্পানি সারা বছর ধরে যা করে, যা যা তাদের লেনদেন হয়, সেইটারই ছাপ সেই বছরের ব্যালেন্স শিটে পড়ে। আবার পরের বছরটা শুরু হয় ওই ব্যালেন্স শিট নিয়েই। আমাদের জীবনটাও তাই, আমাদের ছকটা আগের জন্মের সাথে রিলেটেড। এই জন্মে যেটা করছি এর পরবর্তী জন্মে এই জন্মের ছক তৈরি হবে। ব্যাপারটা বোঝো? মানে এটা প্রথমবার এরকম ভাবে শুনছি আমি, মানে জ্যোতিষ শাস্ত্র যে এরকম ভাবে একটা বিস্তারিত তোমার কাছ দিয়ে শুনছি, মানে তুমি মানে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ব্যাপার। একদম, মানে আমি তো প্রথমে এগুলো মানতাম না, মানে তুমি বললে বিশ্বাস করবে, মানে তুমি মানতে না এটা? আমি আগে এগুলো জ্যোতিষ শাস্ত্র মানতামই না, আমি সবকিছু যুক্তি দিয়ে ভাবতাম।
লজিক্যাল লজিক দিয়ে ভাবতাম আর একদম। মানে কিছু ঘটনা ছিল যেই কারণে আমার জ্যোতিষীদের ওপর রাগ ছিল, কিন্তু সেই রাগটাই সাবকনশিয়াস মাইন্ড এমন খেলা খেলেছে যে সেই রাগটাই শাস্ত্রের ওপর গিয়ে পড়েছে। মানে জ্যোতিষীদের রাগটা আমি জ্যোতিষ শাস্ত্রের ওপর করতাম। নাহলে তুমি ভাবো আমি এককালে জ্যোতিষী মানে জ্যোতিষ রিলেটেড কোনো কথাবার্তা হলে পর আমি সেখান থেকে সরে আসছি বা আমার মাথা গরম হয়ে যাচ্ছে। কিন্তু জীবন এমন কতগুলো ঘটনা ঘটিয়ে দেয় যেগুলো তোমাকে বাধ্য করবে কোনো না কোনো একটা জায়গায় যেতে। যাই হোক, আমি সেই বিস্তারিত প্রসঙ্গে আসছি না, অনেকটা তাহলে আরো বাস্ট হয়ে যায়। হ্যাঁ না, ও তাহলে শেষ হবে। যাই হোক, একটা তোমাকে শেষ দিকে হ্যাঁ মানে আমি ওটাই বলছি। তা এই যে ব্যাপারগুলো একজনের সাথে হচ্ছে, যে বারবার অপমানিত হচ্ছে, তার কথার কোনো ওয়েটেজ নেই, সে ভয় পাচ্ছে, এইগুলো হচ্ছে সব স্পিরিচুয়াল আপলিফটমেন্টের ব্যাপার। এগুলো কোনোদিন পাথর রত্ন ধারণ করে, অমুক যজ্ঞ করে, তমুক দোষ কাটিয়ে, অমুক প্ল্যানেটকে ঠিক করবার একটা যজ্ঞ কেউ করতে পারে না। কেউ ভগবান না, এখানে ওনার উপরে তো কেউ নেই। জ্যোতিষ শাস্ত্রটা কোনো জাদুবিদ্যা নয়, আমি বারবার বলছি। হলো তো এইটা আমি পাথর পরিয়ে ঠিক করতে পারবো না। এটা আমাকে দান ধ্যান করতে হবে, আমাকে মন্ত্র জপ করতে হবে, আমাকে মেডিটেশন করতে হবে। রুদ্রাক্ষ খুব বেশি হলে রুদ্রাক্ষটা কাদের জন্য মানে একদম লাস্ট রিসোর্ট। যদি বলা হয় কমুখী দাদা, যদি কেউ জিজ্ঞেস করে, ধরো কমেন্টে এবার এক একটা কাজের জন্য এক এক রকম। দুমুখী রুদ্রাক্ষ অর্থনৈতিক অবস্থা ভালো করার জন্য, তিনমুখী রুদ্রাক্ষ বাচ্চাদের পড়াশোনায় মনঃসংযোগ আনার জন্য, ধৈর্য বাড়ানোর জন্য, সাহস বাড়ানোর জন্য। চারমুখী রুদ্রাক্ষ ওই পড়াশোনায় সাকসেসের জন্য। পাঁচমুখী রুদ্রাক্ষ জপের মালার জন্য। ছমুখী রুদ্রাক্ষ মহিলা ঘটিত ব্যাপার থেকে বাঁচার জন্য। সাতমুখী রুদ্রাক্ষ যদি যারা প্রমোটিং বিজনেস করে তাদের জন্য, পার্টি পলিটিক্স এর সঙ্গে যারা যুক্ত তাদের জন্য। সাধারণ মানুষকে আবার দেওয়া যাবে না, সাধারণ মানুষকে সাতমুখী রুদ্রাক্ষ দেওয়া যাবে না, ওটা অনলি ফর প্রমোটার অ্যান্ড পলিটিশিয়ানস। আটমুখী রুদ্রাক্ষ অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচার জন্য, তা ওটা বিশেষ একটা কার্যকরী নয়। আটমুখী মানে বারবার যাদের অ্যাক্সিডেন্ট হয় বা অ্যাক্সিডেন্টের যোগ থাকে, সেক্ষেত্রে দুর্গা মন্ত্র আর হনুমান মন্ত্র বেশি কাজ করে। নমুখী রুদ্রাক্ষ ভাগ্যের বিড়ম্বনা কাটানোর জন্য। এবারে ভাগ্যের বিড়ম্বনা একটা ভাস্ট টার্ম। কোন দিক থেকে? ধরো আমি একটা ভালো চাকরি পেলাম, আমি সৌভাগ্যবান, কিন্তু আমার বিয়ে হচ্ছে না, তাহলে ওই ফিল্ডটাতে আমার দুর্ভাগ্য। ওই জায়গাটা ঠিক করতে হবে, আমার বিয়ে হয়ে গেল, ঘটা করে বিয়ে হলো, লোকজন খেলো, হ্যাঁ বিরিয়ানি পোলাও সব রান্না হলো, কিন্তু আমার বউয়ের সাথে সম্পর্ক ভালো না, বিয়ের পরের দিন থেকে ঝগড়া, তাহলে ওই জায়গাটায় ভাগ্যের বিড়ম্বনা। ভাগ্য হচ্ছে একটা আপেক্ষিক ব্যাপার, আমি যেভাবে ভাববো জিনিসটা। ওই জন্য ভাগ্য বদলাবেন অমুক বাবাজি। আরে ভাগ্য, হোয়াট ইজ ভাগ্য? কোন দিকে বদলাবেন? পুরোটাই তো আমাদের জীবন। ভাগ্য আবার কি? হ্যাঁ, একটা জিনিস জিজ্ঞেস করবো, বল। তোমাকে দেখে, এবং তুমি যে জ্যোতিষ নিয়ে পড়াশোনা করেছো বা শেখাও তুমি জ্যোতিষ, তোমাকে আমি জ্যোতিষ প্রথমে ভাবিনি, কারণ হচ্ছে তোমার হাতে কোনো আংটিই নেই। একটা আছে আংটি, সেটা আমি জানি না, মনে হয় রূপোর একটা আংটি হতে পারে। মানে তোমার মনে হয়নি যে কোনোদিন যে নিজে একটু নিজের ব্যাপারে জেনে একটু আংটি পরলে? আমি বলি তোমাকে, আমি একটা ছোট্ট ঘটনা বলছি, মানে ওটা আউট অফ দ্য ট্র্যাক হতে পারে। আমি এককালে চাকরি করতাম, ঠিক আছে? তা সেই চাকরিতে জয়েন করার আগে একটা জায়গায় আমরা ইন্টার্নশিপ করেছিলাম। সেই ইন্টার্নশিপটা হচ্ছে খুব ফেমাস কোম্পানি কোকাকোলা। তা ওদের ওই ডানকুনিতে দেখবে কোকাকোলার একটা ফ্যাক্টরি আছে, জানি। তা সেখানে আমাদের প্রজেক্ট গাইড যিনি ছিলেন, আমাদের তো ইন্টার্নশিপের পরে একটা প্রজেক্ট ফাইল টাইল জমা দিতে হতো, তা প্রজেক্ট গাইড যিনি ছিলেন, তা আমরা 2-3 বার ওই ইন্ডাস্ট্রিটা ভিজিট করেছি আর কি, ওই প্লান্টটা। তা ওখানে গিয়ে জাস্ট আমাদের প্রজেক্ট ম্যানেজারকে একদিন বললাম, আপনি তো এখানে কাজ করেন, আপনি তো প্রচুর কোল্ড ড্রিঙ্কস বোধহয় বাড়ি নিয়ে যান। তা সেই ভদ্রলোক আমাদের বললেন যে ভাই আমি কোল্ড ড্রিঙ্কস খাই না। সে কি, আপনি এরকম একটা কোম্পানিতে কাজ করেন তাও কোল্ড ড্রিঙ্কস খান না? তো বলছে আমি কোকাকোলাতে কাজ করি বলেই আমি কোল্ড ড্রিঙ্কস খাই না, কারণ আমি জানি ওই জিনিসটার মধ্যে কি থাকে।
ব্যাপারটা বুঝতে পারছো? আমি জানি ওই জিনিসটার মধ্যে কি থাকে। সেরকম আমি অ্যাস্ট্রোলজিটা শিখে জেনে গেছি পাথরের দৌড় কত দূর, তাই আমি পাথর পড়ি না, তাই আমি পাথর পড়ি না। এটা কিন্তু অন্যরকম কথা বললে। অবশ্যই এটা বলতে আমি বাধ্য। আমি আমার বিদ্যার সাথে বেইমানি করতে পারবো না। আমার তুমি যদি অথেন্টিক যে জ্যোতিষের বইগুলো পরাশরী হোরা শাস্ত্র, কোথাও তুমি কোনো গ্রহরত্নের উল্লেখ পাবে না, বা এই পাথর পুরনো এরকম কিচ্ছু নেই, কিচ্ছু নেই। জ্যোতিষ শাস্ত্র মানে হচ্ছে তোমাকে একটা দিশা দেখানো হচ্ছে যে তুমি তোমার লাইফে এই জিনিসগুলো করো, এইভাবে চলো। ইটস আ গাইডেন্স টু লাইফ, ইটস নট আ প্রেডিক্টিভ সায়েন্স, ইটস আ সায়েন্স অফ প্রবাবিলিটি। প্রবাবিলিটি হতে পারে, হবেই, এটা কেউ বলে না। এইবারে ধরো যারা খুব পুরনো দিনের মানুষ, যারা এই শাস্ত্রটার সাথে যুক্ত ছিলেন, তারা অনেক সময় এই আধ্যাত্মিক প্র্যাকটিস করে 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 নিজেদের ইনটুইটিভ পাওয়ারটাকে এমন পর্যায়ে নিয়ে গেছিলেন যে তার আর চার্ট দেখতে হতো না, তার সামনে একটা মানুষ এসে দাঁড়ালেই গড়গড় করে তার সবকিছু বলে দিতে পারতেন। সেটা প্র্যাকটিসের ওপর, সেটা তুমি যত মেডিটেট করবে, এটা সবাই করতে পারে, তুমি যত বেশি মেডিটেট করবে, যত বেশি করবে, তত তোমার মধ্যে এই শক্তিটা তৈরি হবে। তো এটা গেল হচ্ছে তোমার স্পিরিচুয়াল নিড। আচ্ছা, রুদ্রাক্ষ নিয়ে এটা বলছিলাম। তারপরে 11 মুখী রুদ্রাক্ষ যাবতীয় সাফল্যের জন্য, হ্যাঁ, 12 মুখী আছে, 13 মুখী আছে, এরকম করে 14-15 মুখী রুদ্রাক্ষ আছে। আরেকটা স্পেশাল টাইপ অফ রুদ্রাক্ষ হয় যার নাম হচ্ছে গৌরী শঙ্কর রুদ্রাক্ষ। ওইটাকে বরং তুমি ওই বিয়ের যোগাযোগ হচ্ছে না, অর্থনৈতিক উন্নতি, কারণ দুমুখী রুদ্রাক্ষ খুব রেয়ার, পাওয়া খুব দুষ্কর, এইগুলোর জন্য তুমি কাজে লাগাতে পারো। আরেকটা আছে ত্রিজ্যোতি রুদ্রাক্ষ, ওটা বিশেষ করে আধ্যাত্মিক জগতের সাথে যারা যুক্ত তাদের ক্ষেত্রে এই ত্রিজ্যোতি রুদ্রাক্ষটা খুব কাজে লাগে। এইবার আমি আসি পাথরের কনসেপ্টে। তাহলে পাথর নিয়ে এত বাড়বাড়ন্ত কেন হচ্ছে? এটা হচ্ছে পুরোপুরি আমাদের ম্যাটেরিয়ালিস্টিক নিডগুলোকে ফুলফিল করার জন্য, যেখানে আমার চট জলদি ব্যাপার কাজে লাগবে। হয় কি বলছি আমি, ধরো একজন মানুষ, সে এতদিন ধরে তার খাবার দাবারের কোনো বাছবিচার ছিল না, যখন যেখানে যা পেরেছে খেয়েছে, তেল ঝাল মশলা কোনো কিছু দেখেনি, খেয়ে 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 তার লিভারে একটা ফ্যাট তৈরি হয়েছে, লিভার প্রায় ড্যামেজ হওয়ার মুখে। এরকম টাইমে সে একজন ডাক্তারের কাছে গেল। ডাক্তার তাকে কি বলবে? আপনি ডায়েট করা শুরু করুন, আপনার ওটা ঠিক হবে, নাকি আপনাকে একটা ওষুধ দিচ্ছি ওটা খান? ডায়েট তো তাকে করতেই হবে, ভালো খাবারের মধ্যে তাকে আসতেই হবে, নিউট্রিশাস খাবার তাকে খেতে হবে, সেদ্ধ খেতে হবে, স্যুপ জাতীয় খাবার খেতে হবে, মশলাপাতি বাদ দিতে হবে, তেল বাদ দিতে হবে। কিন্তু দ্যাট ইজ টাইম কনজিউমিং। সেটা করলে যে এক্ষুনি তার লিভারের ফ্যাটটা কমে যাবে তা নয়, কিন্তু তাকে একটা কড়া ডোজের ওষুধ দিলে ওই জায়গাটাকে ঠেকিয়ে দিল ওষুধটা। এইবারে তুমি ডায়েট করো কি করো, তুমি একটা ডায়েট চার্ট ফলো করলে, তুমি জিম গেলে, কি তুমি শরীর স্বাস্থ্য মেনটেন করলে, সেটা পরের কথা। মানে ওখানে আটকে দিল ব্যাপারটা, জায়গাটাকে আটকে দিল। মানে তোমার সাময়িক যে দরকারটা, সেই দরকারটাকে ফুলফিল করে দিচ্ছে অ্যালোপ্যাথি ওষুধ। একদম এই অ্যালোপ্যাথি ওষুধের কাজটাই করে হচ্ছে এই পাথরগুলো। আর্থিক বিড়ম্বনা মূলত ওই অর্থের ক্ষেত্রেই একমাত্র তুমি পাথরটা দিতে পারো। চাকরির ক্ষেত্রেও পাথর দেওয়া যায়, ঠিক আছে, সন্তান ধারণের ক্ষেত্রেও পাথর দেওয়া যায়, কিন্তু সেটা দিলে আবার অন্যরকম প্রবলেম হয়ে যাবে। কিরকম? শুনতে একটু অবাক লাগতে পারে। চাকরির জন্য যদি তুমি পাথর দাও, যেটা আমাদের কেপি অ্যাস্ট্রোলজিতে বলছে, কেপি অ্যাস্ট্রোলজিতে মানে পাথর সংক্রান্ত বাজবিজারটা আরো বেশি। কেপি অ্যাস্ট্রোলজিতে বলছে তুমি যদি চাকরি সংক্রান্ত পাথর পড়ো, তোমার শরীরে কোনো একটা রোগও বাসা বাঁধতে পারে। পাথর যেমন ভালো করতে পারে তেমন খারাপও করে দিতে পারে। পাথর তো দেখবে না যে তোমাকে কোন কাজের জন্য ওটা দেওয়া হয়েছে, পাথর তো তার কাজ করবে। কারণ চাকরির জন্য আমি যদি পাথর দিই, চাকরি ইজ রিলেটেড টু মাই ষষ্ঠ ভাব,
আর ষষ্ঠ ভাব থেকে রোগও বিচার হচ্ছে। তা যেই প্ল্যানেটটা ষষ্ঠ ভাবকে দেখিয়েছে, আমি ভাবলাম যে এই লোকটাকে আমি সেই পাথরটা দিয়ে দিই, সে চাকরি পেয়ে যাবে। এবারে যে ষষ্ঠ ভাব দেখাচ্ছে বা যে ষষ্ঠ ভাবের অধিপতি বা যে ষষ্ঠ ভাব অকিউপাই করে রয়েছে, সে তো রোগেরও কারক গ্রহ হয়ে গেল। আবার সন্তান নিয়ে সমস্যা হচ্ছে, সন্তান হচ্ছে না, দেরিতে হচ্ছে। ধরো কোন একটা ওয়ার্কিং লেডি, সে আমার কাছে এলো, এসে বললো যে আমার সন্তান ধারণে সমস্যা হচ্ছে। আমি দেখলাম যে অমুক একটা গ্রহ, ধরো বুধের মতো একটা গ্রহ ওর পঞ্চম ভাবকে দেখিয়েছে বা পঞ্চম ভাবকে অকিউপাই করে রয়েছে। তা আমি সঙ্গে সঙ্গে কিছু না ভেবে whimsically একটা বুধের পাথর পান্না পরিয়ে দিলাম। কি হবে? তার চাকরি চলে যেতে পারে। কারণ পঞ্চম ভাব হচ্ছে ষষ্ঠ ভাবের আগের ভাব। যেই ঘর থেকে তুমি যেই জিনিসটা বিচার করবে, তার আগের ঘরটা সেই জিনিসটাকে নাকচ করে দেয়। মানে 6th হাউস হচ্ছে তোমার চাকরি পাওয়ার ঘর, 5th হাউস হচ্ছে চাকরি না পাওয়ার ঘর, 5th হাউস হচ্ছে সন্তান হওয়ার ঘর, 4th হাউস হচ্ছে সন্তান না হওয়ার ঘর। বুঝতে পারছো? তাহলে এত দিক তোমাকে বিচার করে, তাহলে আমি সেই ঝামেলায় যাব কেন? তার থেকে বাবা তুমি দান ধ্যান করো, তুমি মন্ত্র জপ করো, তুমি তোমার নিজের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করো। তারপরে তো পাথর জাস্ট পড়লে হয় না, পাথরের শোধন করার ব্যাপার আছে। সেটা অনেকে জানে না, কিন্তু ওই মন্দিরে গিয়ে একটু করিয়ে নিল, ওইভাবে হয় না। যেমন ধরো চুনিকে তোমার শোধন করতে গেলে পাতিলেবুর রসে ভিজিয়ে রাখতে হয় ওভারনাইট। তুমি যদি চন্দ্রের যে পাথরগুলো, ঠিক আছে, সেটাকে তুমি চুন জলে সারা রাত ডুবিয়ে রাখো, তাহলে গিয়ে ওটা, বা দুধের মধ্যে ডুবিয়ে রাখতে পারো। মঙ্গলের যে পাথর প্রবাল, যেটা এখন সার্বজনীন পাথরে পরিণত হয়েছে, আমি সবার হাতে একটা করে প্রবাল দেখি। পড়াই উচিত না প্রবাল, উগ্রতা বাড়িয়ে দেবে। রাহু, কেতু, মঙ্গল, এই 3টে প্ল্যানেটের পাথর একদমই মানে বর্জন করা উচিত, চট করে পড়া উচিত না, সবার জন্য নয়। প্রবালকে তুমি রিঠা ফল বলে একটা ফল হয়, সেই ফলের রসে ভিজিয়ে রাখতে পারো। আচ্ছা, প্রবালের পরে আসছে হচ্ছে তোমার পান্নাকে ওরকম কিছু একটা শোধন পদ্ধতি আছে। তারপরে শনির যে পাথর নীলাকে অপরাজিতা ফুলের রসে ভিজিয়ে রাখতে হয়। গোমেদ, রাহুর পাথর, কিসে শোধন হয় শুনবে? কিসের মধ্যে ঢুকিয়ে রাখতে হয়? গোবর, টাটকা গোবরের মধ্যে ডুবিয়ে রাখতে হয়, হ্যাঁ, সারা রাত ধরে। মানুষ তো এসব করে না, জল দিয়ে ধুয়ে নেয়। ওই একটু গঙ্গা জল ছিটিয়ে নিল, ওই মন্দিরে গেল, পুরোহিতকে দিল, একটু ওই মায়ের পায়ে ঠেকিয়ে দিল, হয়ে গেল। হয় না, এভাবে হয় না। তা আমি চাই এত ঝামেলার মধ্যে বাবা যাব কেন? হ্যাঁ, কিছু ক্ষেত্রে সাজেস্ট কি করি না, করি মানে যারা হয়তো বলছে, কিন্তু আমি পাথরের থেকেও, মানে পাথরটা আমার কাছে একদম লাস্ট অপশন। তারপরে আরো অনেক কিছু আছে, কালার থেরাপি আছে, এরকম নানান রকম কালার থেরাপি 5 to 10% কাজ করে। এবার পাথরের ক্ষেত্রেও তোমাকে অথেন্টিক পাথর কিনতে হবে, যেটা অর্ধেক মানুষ বুঝতে পারবে না। যেমন ধরো এই যে চুনির অনেকগুলো ক্যাটেগরি আছে। ওল্ড বার্মিস চুনি আছে, নিউ বার্মিস চুনি আছে, ম্যাডাগাস্কার চুনি আছে, মোজাম্বিক চুনি আছে, আফ্রিকান চুনি আছে। এর মধ্যে সব থেকে ভালো হচ্ছে ম্যাডাগাস্কার চুনি, কিন্তু তার দামই হচ্ছে 1.5 থেকে 2 লাখ টাকা। এবারে ধরো কেউ আমাকে বললো যে আমি অর্থনৈতিক অবস্থা ঠিক করতে এসছি, সে যদি 1.5 লাখ টাকা দিয়ে পাথর কিনতে পারে, তাহলে তো আমি বলবো বাবা তোমার তো জ্যোতিষীর দরকার নেই। তুমি 1.5 লাখ টাকা যদি পাথরের পেছনে খরচ করতে পারো, তুমি সবকিছুর পেছনেই খরচ করতে পারবে। তোমার তো টাকা আছে, তোমার পাথর পড়ার দরকার। সেটাই তো, আরো চাহিদা বেড়ে গেছে না? এই জায়গাটাতেই খেলাটা শুরু হয়। কিরকম খেলাটা শুরু হয়? একজন অ্যাস্ট্রোলজারের কাছে যখন কেউ এলো, অ্যাস্ট্রোলজার তো বুঝতে পারছে যে 1.5 লাখ কি 1,500 টাকা বার করতে পারবে না। ক্লায়েন্টটাকে ছেড়ে দেব, একটা পাথর কি বেচবো না, কম দামের একটা পাথর দিয়ে দিল। আমরা তো সাধারণ মানুষ বুঝতেই পারবো না কোনটা সত্যি কোনটা ঠিক।
একটা উপায় আছে, আমি বলে দিচ্ছি, মানে এটা জাস্ট চেনবার একটা উপায়। যেই পাথরগুলো দেখবে যে একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিটোল, জানবে ওইগুলোই বেকার পাথর। প্লাস্টিক যেগুলো বলে, হ্যাঁ মানে তুমি বুঝতে পারবে না। এবারে লোকে বলে যে জিএসআই সার্টিফাইড, আরে বাবা তুমি রাস্তায় পড়ে থাকা একটা স্টোন চিপস নিয়ে যাও না, তারও সার্টিফিকেট বার হয়ে যাবে। তুমি কি বুঝতে পারবে যে কোনটা আসল কোনটা নকল? জিএসআই সার্টিফিকেশন বার করাটা কোনো ব্যাপারই না। যেই পাথরের মধ্যে দেখবে একটু ইনক্লুশন বলে একটা ব্যাপার থাকে, একটু খাঁচ কাটা, গাগুলো অতটা মসৃণ নয়, ভেতরে একটুখানি বাবলস রয়েছে, ক্ষত বিক্ষত যেটা বলা হ্যাঁ, হয়। যেমন ধরো চুনি, চুনি লোকে বলে একদম লাল টকটকে চুনি, ওটা অথেন্টিক নয়। চুনির রং হবে বেদানার মতো। একটা বেদানা যেরকম ট্রান্সপারেন্ট হয়, দেখবে আলোর দিকে ফেললে চকচক চকচক করছে, এদিক ওদিক দেখা যাচ্ছে, প্রায় সেমি ট্রান্সপারেন্ট, ওইটা হচ্ছে অথেন্টিক চুনির রং, বুঝেছো? তা এই তো হচ্ছে পাথরের গল্প। তারপরে আবার সাবস্টিটিউট আছে, এটার ওই সাবস্টিটিউট, সেটার সেই সাবস্টিটিউট, ওগুলোতেও কাজ হয় না। সব সাবস্টিটিউটে কাজ হয় না, হয় না তো। আর দাদা, তোমার যে জ্যোতিষের যে ব্যাপারটা বা জ্যোতিষের যে বিদ্যাটা তুমি শেখাও শুনেছি, তো তোমার সাথে যদি কোনো দর্শক কন্ট্যাক্ট করতে চায় কিভাবে করবে? কন্ট্যাক্ট করতে চাইলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা লিংকে সবকিছু দেওয়া। হ্যাঁ, সেটা লিংক তুমি বলে দিও, আমি ডেসক্রিপশনে রেখে দিয়েছি। ওটা ওখানে আমার নাম্বার টাম্বারও পাওয়া যাবে। বাস, তা ওখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করুক, আমার কোনো অসুবিধা নেই। এমনি কোনো রেমেডিস টেমেডিস তাও সেখান দিয়ে সব কন্ট্যাক্ট, সবকিছু, এভরিথিং। তবে আমি বারবার একটাই কথা বলছি, আমার রেমেডিস মানে কিন্তু এইরকম রেমেডিস। আমি দান ধ্যান করতে বলি, আমি মন্ত্র জপ করতে বলি, আমি কিছু পুজো আচ্চা করতে বলি, ওই কবচ তাবিজের জন্য আমার কাছে এসে কোনো লাভ নেই, আমি একদম স্বীকার করলাম এখানে। দাদা, তোমার জ্যোতিষে বা তুমি যে আলোচনা করছিলাম আমরা, তার মধ্যে তুমি বলছিলে অতীতের কিছু ব্যাপার আছে, এবং অতীতের তুমি পাস্ট লাইফ যেটাকে বলা হয়, পাস্ট লাইফ, হ্যাঁ পাস্ট লাইফ, তো সেটা নিয়ে একটু যদি তুমি ডিসকাস করতে চাইছিলে। দেখো কি ব্যাপারটা, পূর্বজন্ম মানে এটা অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা তো পূর্বজন্ম জানার জন্য এখন অনেক কিছু করি, পাস্ট লাইফ রিগ্রেশন, হ্যানা ত্যানা, কিন্তু আমাদের চার্টটা থেকে কিন্তু আমরা আমাদের পূর্বজন্মটা ভালো রকম ভাবে বুঝতে পারবো। এবং এখানে মূলত একটা প্ল্যানেটেরই ভূমিকা থাকে, সেটা হচ্ছে কেতু। কেতু হচ্ছে আমাদের অতীত। এইবার কেতু কোন ঘরে, মানে তুমি যখন তোমার চার্টটা বেরোলো, আমি মানে সব বার্থ টাইম রেকটিফিকেশন করে টোরে যে প্রপার চার্টটা বেরোলো, সেই চার্টে কেতু যেই হাউসে প্লেসড থাকবে, সেটা দেখে তুমি বুঝতে পারবে যে তোমার পূর্ব জন্মের কোন কাজগুলো বাকি ছিল যেটা তুমি এই লাইফে ফুলফিল করতে এসছো। এবার ব্যাপারটা আমি একটুখানি গুছিয়ে বলি তাহলে। ধরো তোমার লগ্নভাবে কেতু বসে আছে তোমার চার্টে, মানে তোমার লগ্নে কেতু আছে ফার্স্ট হাউস, তার মানে সেটা নির্দেশ করছে যে সেই ব্যক্তির তার নিজেকে নিয়ে কিছু কাজ বাকি থেকে গেছিল। কিরকম? সে হয়তো অতীতে বা তার পূর্ব জন্মে নিজেকে নিয়ে সেই রকম সিরিয়াস ছিলেন না, নিজের প্রতি যত্নশীল ছিলেন না, বা কোনো একটা বিদ্যা শিখতে শিখতে সেটা অপূর্ণ থেকে গেছিল, যেটা তাকে শিখতে হবে, এই ব্যাপারটা ছিল। যদি দ্বিতীয়ভাবে কেতু থাকে, যদি আমার ছকের সেকেন্ড হাউসে কেতু যদি থাকে, তাহলে সেটা নির্দেশ করছে, সেকেন্ড হাউস মানে হচ্ছে আমাদের পরিবার, আমাদের অর্থ, এছাড়াও আছে খাওয়া দাওয়ার অভ্যাস, হ্যানা ত্যানা, সেগুলো অনেক ছোটখাটো ব্যাপার, কিন্তু মূল হচ্ছে আমাদের পরিবার এবং আমাদের অর্থনৈতিক অবস্থা। দ্বিতীয়ভাবে কেতু থাকা মানে সেই ব্যক্তির তার পরিবারের প্রতি কিছু একটা দায়বদ্ধতা ছিল। অনেক সময় বলে না যে একই পরিবারে জন্ম হবে কিনা মৃত্যুর পরে, এটা যদি পরিবার সংক্রান্ত কোনো আনফুলফিলড কোনো কাজ থেকে থাকে, তাহলে কিন্তু তার সেই পরিবারেও জন্ম হতে পারে। অর্থাৎ পরিবার সংক্রান্ত কোনো একটা ব্যাপার তার বাকি থেকে গেছিল, পরিবারের প্রতি কোনো একটা দায়িত্ব,
তাই সেকেন্ড হাউসে কেতু। আমি এটা একটা জেনারেল ব্যাপার বলছি, এইবারে তো আরো অনেক ব্যাপার আছে, যে কেতু কত ডিগ্রিতে রয়েছে, কার নক্ষত্রে আছে, কোন প্ল্যানেটের অ্যাসপেক্ট কেতুর ওপর আছে, চার্ট দেখলে মানে দৃষ্টি কেতুর ওপর আছে, সেই ব্যাপারগুলো এখন তো সেটা অত ডিটেলসে যাওয়া সম্ভব না, আমি ওপর একটা আইডিয়া দিচ্ছি। এবার কেতু যদি থার্ড হাউসে থাকে তাহলে সেটা নির্দেশ করে যে তার ভাই বোনের প্রতি কোনো একটা দায়িত্ব তার অপূর্ণ থেকে গেছিল, বা পাড়া প্রতিবেশী বা এই সমাজের প্রতি তার কোনো একটা দায়িত্ব অপূর্ণ থেকে গেছিল। যদি ফোর্থ হাউসে থাকে, ফোর্থ হাউস নির্দেশ করে আমাদের মা, পড়াশোনা, মায়ের প্রতি কোনো একটা দায়িত্ব অপূর্ণ থেকে গেছিল, বা কোনো একটা পড়াশোনা আগের জন্মে হয়তো আমি পড়াশোনা নিয়ে খুব একটা সিরিয়াস ছিলাম না, বা আমি হয়তো প্রচন্ড রকম স্ট্রাগল করেছি, আমার একটা বাসনা ছিল যে আমি উচ্চশিক্ষা লাভ করব, কিন্তু সেটা আমি আগের জন্মে করতে পারিনি। সেই ইচ্ছাটা, সেই চাহিদাটা আমার মধ্যে এতটা স্ট্রং, আমার মধ্যে মানে আত্মার মধ্যে এতটা, সোল তার মধ্যে এতটা স্ট্রং হয়ে গেছিল যে তার এই লাইফে পরমেশ্বর তাকে সেই সুযোগটা আবার দিলেন। পঞ্চম ভাব যদি কেতু থাকে তাহলে সন্তানের প্রতি তোমার কোনো দায়বদ্ধতা ছিল, বা তুমি হয়তো বিনোদন জগতে একটু নামডাক করতে চেয়েছিলে, করতে পারোনি। নাচ, গান, আবৃত্তি, নাটক, থিয়েটার, অভিনয়, সিনেমায় অভিনয় করা, ক্রিয়েটিভ ফিল্ড তুমি হয়তো করতে পারোনি। সেই ইচ্ছাটা এত স্ট্রং ছিল যে তুমি ফিফথ হাউসে তোমার কেতু অবস্থান করছে। সিক্সথ হাউস, এটা খুব ডেঞ্জারাস একটা প্লেসমেন্ট। সিক্সথ হাউসে কেতু অবস্থান করলে অনেক সময় কি হয়, দশা ব্যালেন্স দেখলে বোঝা যায় যে সে জন্মকালীন কোন একটা রোগ নিয়ে জন্মেছে, অনেক ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, তা আগের জন্মে তার এমনই একটা দুরারোগ্য ব্যাধি হয়েছিল যে সেটা থেকে সে মুক্তি পায়নি, সে ছটফট করেছে যন্ত্রণায়, পারেনি। এই জন্মে আবারও কেতু তার সিক্সথ হাউসে গেছে, সিক্সথ হাউস মানে রোগের ঘর, সেখানে গেছে সেই জায়গাটা রিকনসাইল করার জন্য। আবার এমনও হতে পারে আগের লাইফে চাকরি নিয়ে খুব স্ট্রাগল করেছে, চাকরি পাচ্ছিল না, এই জন্মে হয়তো সেই অপূর্ণ বাসনাটা নিয়ে এসছে। মামাবাড়ির প্রতি কোনো একটা দায়বদ্ধতা ছিল, সেটা নিয়ে হয়তো এসছে, এরকম নানান রকম ব্যাপার। সেভেন্থ হাউসে কেতু অবস্থান মানে তোমার লাইফ পার্টনার, সহধর্মিনী বা সহধর্মী, তার প্রতি তোমার কোনো একটা দায়িত্ব তুমি পালন করতে এসছো। এইটথ হাউস মানে তোমার শ্বশুর বাড়ির প্রতি তোমার কোনো একটা দায়িত্ব তুমি পালন করতে এসছো, বা এইটথ হাউস নির্দেশ করে কোনো গুপ্ত বিদ্যা, তুমি হয়তো আগের লাইফে একটা কোনো গুপ্ত বিদ্যা শিখতে গেছিলে, সেটা তন্ত্র হতে পারে, সেটা রেইকি হতে পারে, সেটা এঞ্জেল থেরাপি হতে পারে, যে কোনো অকাল্ট প্র্যাকটিস হতে পারে, উইচক্রাফট হতে পারে, ডিমোনোলজি হতে পারে, সেটা হয়তো তোমার পুরোপুরি কমপ্লিট হয়নি। অ্যাস্ট্রোলজিও হতে পারে, যদিও অ্যাস্ট্রোলজিটা গুপ্তবিদ্যা নয়। অনেকে বলে অ্যাস্ট্রোলজিটাকে এইটথ হাউস থেকে দেখা হয়, আমি বলি যে না, ওটা নাইন্থ হাউস থেকে দেখতে হয়। তা ওই সংক্রান্ত কিছু ব্যাপার তোমার বাকি ছিল, সেটাকে পূরণ করতে তুমি এসছো। আবার এমনও হতে পারে যে তুমি কোন একটা রিসার্চ করছিলে, এইটথ হাউস কিন্তু গবেষণার ঘর, তুমি কোন একটা রিসার্চ করছিলে, সেই রিসার্চটা তোমার কমপ্লিট হয়নি, তুমি এসছো সেটাকে ফুলফিল করতে। যে কোনো গবেষণা হতে পারে, সেটা সায়েন্স রিলেটেড হতে পারে, সেটা যে কোনো টাইপের ফিল্ডে রিসার্চ হতে পারে। যদি নাইন্থ হাউসে থাকে, তোমার গুরুর প্রতি কোনো একটা দায়বদ্ধতা তুমি পালন করতে এসেছিল, যেটা তুমি আগের জন্মে করোনি। তোমার পিতার প্রতি কোন একটা দায়বদ্ধতা, যেটা তুমি আগের জন্মে করোনি। 10th হাউস তোমার প্রধান যে কর্মের ঘর, সেই জায়গাটাই তুমি ফুলফিল করতে এসছো। আগের লাইফে হয়তো তুমি তোমার কাজ নিয়ে সিরিয়াস ছিলে না, ব্যাপারটাকে খুব ক্যাজুয়ালি তোমরা নিয়েছো, মানে যে যার চার্ট, সেই জায়গাটাকে ঠিকঠাক করতে এসছে। 11 একাদশ ভাব, দাদা দিদি তার প্রতি কোনো দায়বদ্ধতা, বা দেখা যাচ্ছে যে এই জন্মে কোনো একটা পার্টিকুলার ছেলে বা মেয়ের সাথে তার অনেক দিনের একটা লং লাস্টিং ফ্রেন্ডশিপ, বুঝে নিতে হবে যে তার প্রতিও কোনো একটা দায়বদ্ধতা তার রয়েছে।
যেই কারণে কেতু 11th হাউসে আছে। 12th হাউস মোক্ষ লাভ। 12th হাউসের কেতু থাকা এবং কোন পজিশনে আছে, দেখো মোক্ষ লাভের আলাদা করে কোনো সূত্র নেই, ঠিক আছে, যে এটা হলেই মোক্ষ লাভ হবে। কিন্তু অ্যাস্ট্রোলজিতে বলা হয় যে 12th হাউস যেহেতু একদম আমাদের রাশিচক্রের শেষ ঘর, শেষ ভাব, বা আমাদের কালপুরুষ চার্টের যে শেষ ভাব, সেটাই তো দ্বাদশ ভাব। তো ওটা ওই অবধি পৌঁছানো মানে একজন মানুষের জীবন শেষ। এবার মোক্ষ লাভ মানেই কিন্তু তোমার ওই আমার পরমাত্মাটাকে আমি আমার আত্মাটাকে আমি পরমাত্মার সঙ্গে মিলিয়ে ফেললাম, আমি ব্রহ্মজ্ঞান লাভ করলাম, সেটাই যে সবসময় মোক্ষ লাভ তা নয়। মোক্ষ মানে কি? মুক্তিপ্রাপ্ত হওয়া। আমি আমার রিপু থেকে যদি মুক্তি হতে পারি সেটাও মোক্ষ লাভ। আমি যদি ছোটখাটো তুচ্ছ ব্যাপারগুলোকে যদি আমি অগ্রাহ্য করতে পারি সেটাও মোক্ষ লাভ। কেউ যদি আমাকে অপমান সূচক কথা বলল, আগে হলে আমি তেড়ে মারতে যেতাম, এখন যাই না, মোক্ষ লাভ। মোক্ষ লাভ মানেই যে তোমার ব্রহ্মজ্ঞান লাভ হয়ে যাবে এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। এই জন্যই তো 12 নম্বর মানে দ্বাদশ ভাব মানে কিন্তু ত্যাগ। ত্যাগ মানে কি? আমি সবকিছু ছেড়ে দিয়ে গৌতম বুদ্ধ হয়ে বেরিয়ে গেলাম, ত্যাগ মানে তা নয়। হ্যাঁ, ওটাও তো ত্যাগ, ওটা তো অবশ্যই ত্যাগ, কিন্তু তার বাইরেও অনেক কিছু ত্যাগ আছে। লেট গো, সবকিছু লেট গো। কথায় কথায় রিয়াক্ট না করা, তেড়ে ফুড়ে মারতে না যাওয়া, লোভ সম্বরণ করা, এটাও তো ত্যাগ। মোক্ষ প্রাপ্তি মানেই যে তুমি রামকৃষ্ণ বিবেকানন্দ হয়ে যাচ্ছ তা নয়, এটাও মোক্ষ প্রাপ্তি। বোঝা গেল? তাই এই দ্বাদশ ভাবে যদি কেতু থাকে তাহলে তোমাকে মানে বলে আর কি এটা, যে একটুখানি সাধক স্বভাবের হতে হবে। কেতুর প্লেসমেন্টটা কিন্তু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, বোঝা যাচ্ছে তো? এবং এটাও খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট একটা দেখা যায়, কেতু যেই ঘরে প্লেসড থাকবে, আমি আবারও বলছি ডিসক্লেমারের মতো, যে ডিগ্রি দেখতে হবে, কোন প্ল্যানেটের সাথে অ্যাসপেক্টে আছে দেখতে হবে, কোন শত্রু গ্রহ তাকে ঘিরে রেখেছে কিনা, যেটাকে জ্যোতিষের ভাষায় বলা হয় পাপকর্তারি যোগ। দুটো পাপ গ্রহ বা অশুভ গ্রহ বা শত্রু গ্রহের মাঝখানে একটা গ্রহ পড়ে গেছে, তাকে বলা হয় পাপকর্তারি যোগ। তো সেরকম আছে কিনা সেইগুলো দেখতে হবে। আমি তো আর সেই ডিটেলস এখন যেতে পারবো না, কিন্তু আমি ওভারঅল একটা বলছি, যেই ঘরে কেতু প্লেসড হবে সেই মানুষটার কিন্তু সেই ঘর যা যা জিনিস নির্দেশ করে সেই সংক্রান্ত একটা উৎকণ্ঠা কিন্তু তার চিরকাল কাজ করবে। যেমন প্রথম ভাবে যদি কেতু থাকে, নিজেকে নিয়ে একটা ইনসিকিউর ফিলিং তার থাকে। দ্বিতীয় ভাবে যদি কেতু থাকে তাহলে তার পরিবারের প্রতি একটা মারাত্মক রকম উদ্বেগ বা উৎকণ্ঠা নিয়ে সে ভোগে। তৃতীয় ভাবে যদি কেতু থাকে তাহলে নিজের ভাই বোনকে নিয়ে একটা উৎকণ্ঠা নিয়ে ভুগবে। চতুর্থ ভাবে মাকে হারিয়ে ফেলার ভয় থাকবে, বারবার করে মায়ের খেয়াল রাখছে, যেটা একটু অ্যাবনর্মাল জায়গায় চলে যেতে পারে। আমি খেয়াল রাখতেই পারি মায়ের, সেটা তো দায়িত্ব। এরকমও তো অনেক আছে মায়ের বাবার জন্য অনেকে নিজের জীবন বিয়েই করেন, এটা কি ঠিক? এবারে দেখো কোনটা ঠিক, ব্যাপারটা না আপেক্ষিক। ঠিক, তুমি ওইভাবে বলে দিতে পারো না ব্লান্টলি যে কোনটা ঠিক। সে যদি ওই কাজটা করে ভালো থাকে, সে ধরো মনে করছে যে আমি বিয়ে না করলে আমি ভালো থাকবো, তা তুমি করো, আমার সেখানে ইন্টারফেয়ার করে তোমাকে বলার দরকার কি যে বিয়ের 5টা গুণ কি? সে লিখতে দিত না আমাদের ছোটবেলায় যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লেখো, তা আমার তো তাকে বোঝানোর দরকার নেই। সে যদি ওই কাজটা করে মনে করছে যে আমি ভালো আছি, তাহলে সে সেভাবেই করুক না। এটা আপেক্ষিক পুরো, ঠিক ভুল তুমি বলতে পারো না। আমি ওই জন্য এই যে অনেকে বলে ইলিসিট রিলেশনশিপ বা অবৈধ সম্পর্ক, আমি অবৈধ কথাটাই আনি না। কোনটা বৈধ আর কোনটা অবৈধ কে ঠিক করবে? কে ঠিক করবে? কে ঠিক করবে? যে যেটা, হ্যাঁ, কারো ক্ষতি না করলেই হলো।
লাখ কথার এক কথা, কারোর ক্ষতি না করলেই। না করলেই মানে আমি অবৈধ সম্পর্ক করলাম, কিন্তু যার সঙ্গে করলাম তার স্বামীকে বা তার স্ত্রীকে কুচি কুচি করে কেটে একটা ফ্রিজারের মধ্যে পুরে তারপরে করলাম, দ্যাট ইজ ব্যাড। কিন্তু আমি যে কাজটা করছি তাতে যদি আমার আত্মা ঠিক মানে সুখ পায়, বা যার সাথে করছি তার একটা হয়তো সাপোর্টের দরকার, সে যদি সুখ পায়, তাহলে তো আমি মনে করি না যে এর মধ্যে কোনো রকম অসুবিধা কিছু আছে। তারপরে যা বলছিলাম, যদি পঞ্চম ভাবে কেতু থাকে, তাহলে সেই ব্যক্তির কিন্তু তার সন্তানের প্রতি একটা মারাত্মক রকম ইয়ে থাকবে, টান বলো। কেতু মানে লোকে ভাবে যে ডিটাচমেন্ট, সব ক্ষেত্রে তা নয়। কেতু মানে কিন্তু সব ক্ষেত্রে ডিটাচমেন্ট নয়, চিন্তা, মানে আমার জিনিসটা উদ্বেগ। কেতু মানে কেতু তোমাকে উদ্বেগ দেবে, এটা ঠিক কথা। কেতু, শনি, এই যে সমস্ত একটুখানি ক্রূর গ্রহগুলো বা তামসিক যে প্ল্যানেটগুলো, তারা তোমাকে উদ্বেগ দেবে, মারাত্মক উদ্বেগ দেবে। কিন্তু একদম ডিটাচ করিয়ে দিল, একদম ডিটাচমেন্টের ব্যাপারটা অন্যরকম, তার আলাদা সূত্র আছে। হলো, তারপর ধরো 6th হাউসে সবসময় তার মধ্যে একটা ফোবিয়া কাজ করবে যে আমার বুঝি এই রোগটা হয়ে গেল, কারণ সে কিন্তু আগের জন্মে রোগ নিয়েই কষ্ট পেয়েছিল। 7th হাউস, পার্টনারের প্রতি একটা উদ্বেগ, সন্দেহ, এই বুঝি বাইরে গিয়ে অমুক লোকের সঙ্গে মিশছে, তমুক মহিলার সঙ্গে বেরিয়ে যাচ্ছে, তার সাথে কথা বলছে, বারবার করে ফোন করা, এই ব্যাপারগুলো কিন্তু হয়। ফোন চেক করা। 8th হাউস, শ্বশুর বাড়িকে নিয়ে উদ্বেগ, নানান রকম ব্যাপার আছে। কেতু যেই হাউসে প্লেস থাকবে সেটাই তোমার, শুধু কেতু না, আরো অনেক ব্যাপার আছে, শনিকেও দেখতে হয়। আমি অত কিছু বললে তাহলে আলোচনা শেষ হবে না। তা কেতু কোন ঘরে প্লেসড আছে সেটাই তোমার পূর্বজন্মের কথা বলে দেবে। আর তোমার স্যাটার্নের প্লেসমেন্ট দেখতে হবে। প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা প্ল্যানেটেরই কিন্তু পূর্বজন্মের সঙ্গে কানেকশন থাকে। মানে এটা নিয়ে কমপ্লিট একটা এপিসোড হয়ে যেতে পারে, মানে পাস্ট লাইফ অ্যাস্ট্রোলজি, এটা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু খুব ট্রেন্ডিং একটা টপিক। একদম পূর্বজন্ম এবং জ্যোতিষ চর্চার আঙ্গিকে আমরা পূর্বজন্মকে কিভাবে দেখি, পাস্ট লাইফকে কিভাবে দেখি, এবং পাস্ট লাইফ মানে কি। দেখো, পাস্ট লাইফ নিয়ে মানুষের অনেক আগ্রহ, পূর্বজন্ম, লোকে পিএলআর থেরাপি করাচ্ছে, কত কিছু তারা দেখে ফেলছে। আমার বক্তব্য একটাই, তুমি যেটা ফেলে এসছো সেটাকে মনে করে তো তোমার কোনো লাভ নেই। তোমাকে এখন যেটা করতে হবে তুমি সেটার উপরে ধ্যান দাও। ধরো কেউ একটা ক্লাস থেকে আর একটা ক্লাসে উঠবে, কিন্তু সে পরীক্ষাটা ভালো দেয়নি, সে প্রমোশন মানে একদম টায় একদম প্রমোশন পেয়েছে কোনো মতে, মানে কান ঘেঁষে বেরিয়ে যাওয়ার মতো, সে একটা ক্লাসে উঠলো। এবারে সে যদি তার পুরনো বছরের, হ্যাঁ অতীতের ভুলগুলো আমাকে জানতে হবে, সে ভুল তো তোমার কেতু ধরিয়ে দিচ্ছে তোমার ভুল। কিন্তু তুমি আগের জন্মে কি ছিলে, তুমি আফ্রিকার কৃতদাস ছিলে, নাকি তুমি ইউরোপের কোন একটা দেশের রাজা ছিলে, নাকি তুমি হিটলার মুসলিনি ছিলে, তোমার তো জেনে তোমার কোনো লাভ নেই। কি করবে তুমি জেনে? উল্টে মাথার মধ্যে অন্যরকম চিন্তা। জাতিস্বররা কিন্তু সুখী নয়। একজন ধরো মানে যারা জাতিস্বর হয়, তুমি একটা জিনিস ভেবে দেখো তো কৌশিক, একজন একটা ছেলে, সে ছোটবেলা থেকে তার মা বাবাকে দেখে আসছে, হঠাৎ করে তার মনে পড়ে গেল যে না, অমুক জায়গায় আমার অমুক মা বাবা ছিল, আমার একজন স্ত্রী ছিল, আমাকে গুলি করে মারা হয়েছিল, যার কোনো জাস্টিস আমি পাইনি। তা সে কি তখন তার মেন্টাল স্টেবিলিটিটা কতখানি প্রভাবিত হচ্ছে তুমি ভাবো তো। আমরা তো তার জ্বলন্ত উদাহরণ সোনার কেল্লাতে দেখেছি। মুকুলের যে হাবভাবগুলো যেগুলো ছিল সেগুলো কি নর্মাল ছিল? ওর মা বাবারও কষ্ট, ওরও কষ্ট। শেষ দৃশ্যটা মনে করে দেখো তো, ও যখন নিজের বাড়িটাকে খুঁজে পেল, সেখানে দাঁড়িয়ে ও কাঁদছিল। কেন কাঁদছিল এটা ভেবে দেখেছে কেউ যে ও কাঁদছিল কেন? সত্যজিৎ রায় কেন দেখালেন? অত বড় একজন ডাইরেক্টর, কিছু তো একটা মানে আছে। কাঁদবে কেন সে? তার স্মৃতিগুলো তাকে হন্ট করতে থাকে। জাতিস্বর সিনেমাটাতেও দেখবে প্রসেনজিতের ডায়লগগুলো,
মানে যখন যিশু সেনগুপ্ত ওকে বলল যে আপনি তো খুব লাকি, তখন কিরকম ভাবে রিয়াক্ট করেছিল যে আমার 2বার স্ট্রোক পর্যন্ত হয়ে গেছে, আমার 2বার স্ট্রোক হয়ে গেছে, মাথা পুরো ঘাটিয়ে দিতে পারে। তাই আমরা ব্লেসড যে আমাদের পূর্বজন্মের কথা মনে নেই, উই আর ব্লেসড। পরমেশ্বরের একটা বিরাট বড় প্রোগ্রামিং থাকে, কিছু তো কারণ আছে যেই কারণে আমরা আমাদের দেহটাকে ধারণ করবার পর পূর্বজন্মের সমস্ত স্মৃতি বিস্মৃত হই। তার পেছনে তো নিশ্চয়ই কারণ আছে যেই কারণে আমাদের ভুলিয়ে রাখা হয়। আমাদেরকে প্রেজেন্টেই ফোকাস করতে হবে, এটাই করা উচিত। একদমই তাই, একদমই তাই। অনেক ভাস্ট একটা জ্যোতিষ নিয়ে কথা হলো। সে তো অবশ্যই। সেকেন্ড হচ্ছে যেটা তোমার একটা তুমি চর্চা করো যেটা হচ্ছে অ্যাঞ্জেল থেরাপি। অ্যাঞ্জেল থেরাপি আর রেকি হিলিং কি একই? না না, আলাদা জিনিস। দেখো, রেকি হচ্ছে আমাদের মহাজাগতিক শক্তি, মহাজাগতিক শক্তি, মহাজাগতিক শক্তি। অর্থাৎ আমাদের দেখবে একটা কথা আছে, যা আছে যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে দেহভাণ্ডে। অর্থাৎ আমাদের যে ইউনিভার্সটা এটা পঞ্চতত্ত্ব দিয়ে গঠিত, আমাদের শরীরও তাই, আমরা প্রকৃতিরই অংশ, আমরাই কালী, আমরাই মহাদেব, আমরাই বিষ্ণু, আমরাই সব। এইবার আমাদের যে সোলটা, যে আত্মাটা যেটা আমাদের শরীরের মধ্যে রয়েছে, যেটা আমাদের জীবনী শক্তি, যেটা আমাদেরকে চালনা করে নিয়ে বেড়াচ্ছে, এটা যখন পরমেশ্বর থেকে বিচ্যুত হলো, তার মানে কিছু একটা কারণ নিয়ে বিচ্যুত হলো, তখনই এসব দেহ ধারণ করার প্রশ্ন এলো। কেউ কীট পতঙ্গ হয়ে জন্মাচ্ছে, কেউ বাঘ হচ্ছে, কেউ সিংহ হচ্ছে, কেউ মানুষ হচ্ছে। এইবার মনুষ্য জন্ম শ্রেষ্ঠ জন্ম কেন বলে? তার কারণ এই জন্মে আমরা সাধনাটা করতে পারবো, এই কারণেই এটাকে শ্রেষ্ঠ জন্ম বলে। ভোগ বিলাস তো আছেই, কিন্তু আমরা সাধনটাও করতে পারবো। অর্থাৎ আমরা যে পরমেশ্বর থেকে বিচ্যুত হয়েছি, আমরা আবার নিজেকে তার সাথে অ্যাটাচ করতে পারবো। এটা মানব দেহ ছাড়া সম্ভব না। এই মানব দেহেই কিন্তু তুমি রামকৃষ্ণকে পেয়েছো, যীশু খ্রিস্টকে পেয়েছো, বিবেকানন্দকে পেয়েছো, ঋষি অরবিন্দকে পেয়েছো, মাদার টেরেসাকে পেয়েছো। তুমি কোনোদিন দেখেছো যে একটা বনের বাঘ সাধনা করছে? না। বা একটা বিড়াল সাধনা করছে? কথায় বলে বেড়াল বলে মাছ ছবো না কাশি যাবো, মানে অ্যাবসার্ড ব্যাপার, এটা হয় না, কখনো হয় না। তো একটা বিড়াল কখনো ধ্যান করবে না, চক্র জাগরণ করবে না, একটা মানুষই করবে। এগুলোর মর্ম মানুষরাই বুঝবে। তো এবার এই যে ব্রহ্মাণ্ডে যে শক্তিটা চালিত হচ্ছে, এটাকে যখন আমি আমার দেহের মধ্যে ধারণ করে আমার পুরো বডিটাকে ক্লিনস করছি এবং আমার আশপাশের যে অরাগুলো সেটাকে যখন পজিটিভ করছি, দ্যাট ইজ কল্ড রেইকি। এটা হচ্ছে রেইকি হিলিং। এবার এটা শুধু আমি আমার ক্ষেত্রে নয়, আমি যার তার উপর আমি এটাকে প্রয়োগ করতে পারি। প্রসঙ্গত উল্লেখ করে রাখি, রেইকি এবং এঞ্জেল থেরাপি এটা পুরোটাই হোয়াইট, এর মধ্যে কোনো ডার্ক সাইড নেই। অর্থাৎ এটা দিয়ে তুমি শুধুমাত্র ভালো করতে পারবে, কারো খারাপ করতে পারবে না। হলো। এইবার হিলিং বলতে আমি অন্য কারোর হিলিং করতে পারি। কারোর ধরো পায়ে ব্যথা, আমি হিল করতে পারবো। কারোর ধরো হাঁটুতে চোট লেগেছে, আমি হিল করতে পারবো। পড়াশোনায় মন বসছে না, হিল করতে পারবো। এটা রেইকি দি। রেইকি একটা জাপানিজ কথা, ঠিক আছে? মিকাও উসুই বলে একজন জাপানিজ ফিলোসফার বলা যেতে পারে, তিনি এই ব্যাপারটা প্রচলন করেছিলেন। তিনি একজন চিকিৎসকও ছিলেন। কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের সনাতন ধর্মে বহু যুগ আগে থেকে এই ব্যাপারগুলো ছিল, ঠিক আছে? এখন একটা জাপানিজ টার্ম ঢুকে গেছে, লোকে ভাবছে যে জাপান থেকে এসছে। হ্যাঁ, বিদেশি ট্যাগ। হ্যাঁ, এটার কর্ণধার উনি জাপানিজ, সবই ঠিক আছে, কিন্তু আমাদের মুনি ঋষিরা বহু যুগ আগে থেকে এই ব্যাপারগুলো করছে। যাই হোক, আমাদের দেশে একটা অবস্থা এরকম আছে যে বিদেশি বা গোড়া যারা না দিলে, তুমি ভাবো না, আমরা কর্ম বলি না এখন, আর কার্মা কার্মা বলছি, কারণ বিদেশে রিসার্চ হচ্ছে এটা নিয়ে, তাই আমরা হাতির 5 পা দেখে ফেলেছি। কিন্তু আমাদের দেশে যে বহু যুগ ধরে যে এটা ছিল, তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে, মানে এই কোভিডটা আসার আগে অবধি
এত কিন্তু এই সমস্ত জিনিস নিয়ে চর্চা ছিল না। না, কোভিডের টাইম থেকে কিন্তু এই ব্যাপারগুলো বেশি করে শুরু হলো। মানুষের ওয়ার্ক ফ্রম হোম, হাতে একটু সময় টময় থাকছে, এই সমস্ত পডকাস্ট চ্যানেলগুলো, তখন তো আর গিয়ে গিয়ে পডকাস্ট হতো না, হয়তো মৌখিক হতো বা ভয়েস রেকর্ডিং এর মাধ্যমে হতো, কারণ তখন তো চারদিকে লকডাউন। তো এই ব্যাপারগুলোতে কিন্তু আগ্রহটা তৈরি হলো এই লকডাউনের টাইম থেকে নিয়ে। তারপর এরকম একটা প্রেডিকশনও ছিল যে কলিযুগে, যদিও বা এটা রাহুর বছর, মানে রাহুর কাল, মানে বছরটা তো যেটা আসবে সেটা মঙ্গলের বছর হবে, কিন্তু মানে যে কালটা চলছে, যে পিরিয়ডটা চলছে, এটা রাহুর ডমিনেন্স বেশি। ঠিক আছে, রাহু মানে হচ্ছে মিথ্যাচারিতা, একটা তোমাকে কিছু একটা দেখালো কিন্তু তুমি গিয়ে দেখলে ব্যাপারটা অন্যরকম, মরিচিকার মতো। একটা মরুভূমিতে আমরা যখন ঘুরি তখন যে মিরাজ বলে যে ব্যাপারটা, আমি দূরে দেখতে পাচ্ছি বিরাট বড় একটা অট্টালিকা, আমি কাছে গিয়ে দেখলাম শূন্য। তো এটাই হচ্ছে রাহু। তা কলিযুগ তো তাই। তা সত্ত্বেও মানুষের এই যুগে মোক্ষ প্রাপ্তিটা কিন্তু আরো তাড়াতাড়ি ঘটতে পারে যদি তারা সাধন ভজন করে। তা এবার সাধন ভজন কিভাবে করবে? সবার পক্ষে তো আর তন্ত্র নিয়ে ঘাটাঘাটি করা সম্ভব না, কারণ তন্ত্র একটা ভাস্ট ব্যাপার এবং সেখানে অনেক অ্যাঙ্গেল আছে, অনেক ব্যাপার তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, অনেক বাজবিচার আছে, অনেক বিধিনিষেধ আছে, দীক্ষা গ্রহণের ব্যাপার আছে, তোমার বাড়িতে কারা কারা রয়েছে সেই সব ব্যাপার আছে, একটা ডার্কার সাইডও তো আছে তন্ত্রের। এবারে এই ইন্টারেস্টটা যাদের থাকে যে আমরা কিছু একটা অ্যাচিভ করব, আমাদের ইনার সেলফটাকে আপলিফট করব, তারা যদি তন্ত্রের দিকে না যেতে পারে তাহলে তাদের বিকল্প রাস্তা হচ্ছে এঞ্জেল থেরাপি আর রেইকি হিলিং। এটা তুমি ঘোরতর সংসারী হয়েও করতে পারবে এবং আমি বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে এঞ্জেল থেরাপি আর রেইকি হিলিংটা প্রত্যেকটা মানুষের করা উচিত। তুমি কি এটাও শেখাও? আমি এঞ্জেল থেরাপিটা শেখাই, রেইকিটা শেখাই না। ওকে। তা এবং এইটাকে আমি অ্যাজ এ রেমেডি হিসেবে ইউজ করি। এবং 15 জন এঞ্জেলস রয়েছেন যাদের আলাদা আলাদা ফাংশন। তুমি বললে কতটা কি মানে মানবে আমি জানি না। আমরা যেরকম তন্ত্রে বিভিন্ন প্রয়োগ করে থাকি, এই যে দশমহাবিদ্যার আলাদা আলাদা প্রয়োগ, আমাদের এঞ্জেল থেরাপিতেও কিন্তু আলাদা আলাদা এঞ্জেলদের প্রয়োগ আছে। এটা কি এঞ্জেলদেরকে ডেকে এনে তাদের কাছে একটা পদ্ধতি হয়, একটা পদ্ধতি হয়। এখানে যৌথ উদ্যোগ থাকবে, মানে আমি অ্যাজ এ হিলার বা ট্রেনার আমি রয়েছি, এবারে যিনি আমার কাছে শিখতে এসছেন আমি তাকে শিখিয়ে দেব, তিনি করবেন। ব্যাপারটা এরকম। পাওয়ারটা কোথা থেকে আসে তোমাকে জিজ্ঞেস করি। এবারে দেখো, এগুলো একটা পরম্পরা মেনটেন করে চলে আসছে। যেমন ধরো আমি যখন শিখেছিলাম, আমি আমার গুরুর থেকে অ্যাটিউনমেন্ট পেয়েছি। এবারে আমি যখন অন্য কাউকে শেখাবো আমি তাকে অ্যাটিউনমেন্ট দেব, পাওয়ারটা ফ্লো হচ্ছে। পাওয়ারটা ব্যাপারটা কি হচ্ছে দেখো, রেইকিতেও তাই। কিন্তু রেইকিতে আমি হচ্ছে একটা চ্যানেল, আমার মাধ্যম দিয়ে ওই রেইকির পাওয়ারটা তোমার মধ্যে ইনজেক্টেড হবে, তারপরে তুমিও একজন রেইকি হিলার হয়ে যাবে। এবার রেইকির অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো ডিগ্রি আছে, যেই ডিগ্রিগুলো পার করলে পরে তুমিও শেখাতে পারবে। কিন্তু ওই ডিগ্রি অ্যাচিভ করার আগে তুমি হিলিংটা করে যেতে পারবে যাত্রার হয়ে। তা এঞ্জেল থেরাপি হচ্ছে আবার এখানে আর্কএঞ্জেলসদের দিয়ে আর গার্ডিয়ান এঞ্জেল দিয়ে কাজ হয়। 15 জন আর্কএঞ্জেলের উল্লেখ পাওয়া যায়, যার মধ্যে মেন হচ্ছে 4 জন, আর্কএঞ্জেল মাইকেল, আর্কএঞ্জেল গেব্রিয়েল, আর্কএঞ্জেল ইউরিয়েল, আর্কএঞ্জেল রাফায়েল। এই 4 জন হচ্ছে মেন। এছাড়া আরো অনেকে আছে, যেমন ধরো আর্কএঞ্জেল এরিয়েল বলে একজন আছে, তার কাজ হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য মেনটেন করা, বা বন্য কোনো প্রাণী, পশু পাখি, মাছ, এরা হলে পরে এদের যদি শরীর খারাপ হয় বা এদের যদি কোনো কষ্ট পায়, এদেরকে হিল করার জন্য আর্কএঞ্জেল এরিয়েলকে তুমি ডাকতে পারো। তারপরে ধরো আরেকজন আর্কএঞ্জেল আছে, আর্কএঞ্জেল আজরায়েল। ধরো কোনো একটা শোক সভা, কারোর হয়তো প্রিয়জন বিয়োগ ঘটেছে, মারা গেছেন কেউ, সে খুব কষ্ট পাচ্ছে, খুব কাঁদছে। তো সেরকম কোনো একটা জায়গায় তুমি গেলে, তুমি গিয়ে দেখছো যে সবাই খুব মন খারাপ করছে, স্বাভাবিক, মারা গেছেন কেউ একজন।
তা তাদের মন খারাপটাকে কমানোর জন্য তুমি আর্কাঞ্জেল এজরায়েলকে ডাকতে পারো। হয় এটা? একদম হয়, একদম। আমি কতগুলো ঘটনা তোমায় বলবো এরপর। তারপরে ধরো আর্কাঞ্জেল স্যামুয়েল বলে একজন আছে, তার কাজ হচ্ছে, ধরো তুমি এমন একটা জায়গায় থাকো, ধরো যে সেখানে চারদিকে খুব ডিস্টারবেন্স মানে পলিটিক্যাল ডিস্টারবেন্স হতে পারে, তারপরে ধরো ইললিগাল নানান রকম কাজকর্ম হয়, তুমি নিজেকে খুব ইনসিকিউর ফিল করো। এই ভয়টা যাতে তোমার মধ্যে না ঢোকে এবং চারদিকে যা যা ঘটছে সেই ব্যাপারগুলো যদি তোমার উপরে এফেক্ট না ফেলতে পারে, তুমি আর্কাঞ্জেল স্যামুয়েলকে ডাকতে পারো। তারপরে ধরো আর্কাঞ্জেল জেরেমিয়েল বলে একজন আছে। ধরো কেউ বারবার কোনো অলৌকিক স্বপ্ন দেখছে, যার ব্যাখ্যাটা পাওয়ার জন্য সে মরিয়া হয়ে গেছে, ছটফট করছে যে কি দেখছি আমি, কেন দেখছি, অলৌকিক একটা স্বপ্ন, রিপিটিটিভ ড্রিম। এই অলৌকিক স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তুমি আর্কাঞ্জেল জেরেমিয়েলকে ডাকতে পারো। তুমি কাউকে, আজকালকার দিনে কেউ পাঠায় না যদিও, আগেকার দিনে চিঠি পাঠানোর ব্যাপার থাকতো। এবার চিঠি পাঠালে পরে, বিশেষ করে আমাদের ইন্ডিয়ান পোস্টাল সিস্টেমে, তার কাছে কবে গিয়ে পৌঁছাবে আমরা জানি না। তা এরকম ভাবে বার্তা, ধরো কাউকে তুমি পাঠালে, সেটা ঠিকঠাক দিয়ে তার কাছে পৌঁছালো। আজকের দিনে দাঁড়িয়ে তুমি হোয়াটসঅ্যাপ মেসেজ করলে, সেই মেসেজটা যিনি পড়ছেন, রিসিভার বা রিসিপিয়েন্ট, তার মেসেজটা পড়ে প্রতিক্রিয়া কেমন হবে, এটা যেন ঠিকঠাক হয়, পজিটিভ ওয়েতে হয়, সেটার জন্য একজন অ্যাঞ্জেল আছে, যার নাম হচ্ছে অ্যাঞ্জেল স্যান্ডলফোন। ইনি হচ্ছেন বার্তা রিলেটেড ব্যাপার। তা মানে অ্যাঞ্জেল মানে তাকে দেখতেও অন্যরকম, মানে হাতে একটা ড্রাম নিয়ে তিনি বাজাতে বাজাতে যান। হ্যাঁ, আমাদের যেমনি আগেকার দিনে ভেড়া পেটানোর, মানে ড্রাম পেটানো মানেই প্রচার। হ্যাঁ, তুমি জানাচ্ছ, একটা বার্তা পৌঁছাচ্ছ কারোর কাছে, ওই জন্য তার হাতে একটা ড্রাম আছে। ঠিক আছে। তারপরে আর্কাঞ্জেল গেব্রিয়েল আছে, ইনিও একজন বার্তাবাহক। যিশু যে জন্ম নেবে সেই বার্তাটা কিন্তু আর্কাঞ্জেল গেব্রিয়েল মাদার মেরিকে দিয়েছিলেন, ভার্জিন মেরিকে। তারপরেই যিশুর জন্ম হয়, আমরা তো সেই ঘটনা জানি। এবার আর্কাঞ্জেল গেব্রিয়েল এই কারণে আজকালকার দিনে যারা একটু প্রচার সংক্রান্ত কোনো প্রফেশনের সাথে যুক্ত, ধরো অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, মিডিয়া হতে পারে, টেলিকমিউনিকেশন সেক্টর হতে পারে, প্রচার বার্তা, সবই তো বার্তা। তুমি যখন একটা ইউটিউব করছে আমাদের মতো, একদম এক্স্যাক্টলি, অবশ্যই 100%। তুমি ধরো একটা বিজ্ঞাপন দেখছো, তা বিজ্ঞাপন দাতা তোমাকে জানাচ্ছে ওই প্রোডাক্টের ব্যাপারে, বার্তা। মিডিয়া চ্যানেলগুলো যখন তুমি চালাচ্ছ, বিভিন্ন চ্যানেল আছে, তারাও একটা বার্তা তোমাকে দিচ্ছে। সংবাদটা কি? সংবাদ, খবর, সন্দেশ, এটা তো বার্তা। একজন তোমার বাড়িতে কোনো সেলস পার্সন এলেন, কোন একটা ব্যাংক থেকে বা কোন একটা বীমা কোম্পানি থেকে এলেন, সেও একটা বার্তা বয়ে নিয়ে এলো, সেও একটা কিছু বার্তা বয়ে নিয়ে এলো, কিছু জানাতে এলো, প্রচার। তো ওই জন্য যেহেতু আর্কাঞ্জেল গেব্রিয়েল অত বড় একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, যাকে এখন সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মানে পরমেশ্বর হিসেবে, যিশুর কথা বলছি আমি, তাই জন্য তাকে এই ব্যাপারটার দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু পুরো এঞ্জেলদের যে কমিউনিটিটা, তার একদম টপে রয়েছেন হচ্ছে আর্কাঞ্জেল মাইকেল, যিনি হচ্ছেন সর্বশক্তিমান। তিনি হচ্ছেন বুক অফ রিভিলেশনস, মানে বাইবেলের ওল্ড টেস্টামেন্টের বুক অফ রিভিলেশনস যদি তুমি ঘাটো, তাহলে ওখানে একটা যুদ্ধের উল্লেখ পাওয়া যায়, যেই যুদ্ধটা এঞ্জেল আর ডিমনদের মধ্যে হয়েছিল। এই যে লুসিফারের কথা বলা হয় না, দেখবে লুসিফারেরও পিঠে কিন্তু দুটো ডানা আছে। আজকাল একটু লুসিফারকে মাথায় টাথায় তোলা হচ্ছে, দেখতে পাচ্ছি। তা যাই হোক, যার যেটা পাথ, আমার তো সেখানে ঢোকার কোনো অধিকার নেই। তা লুসিফারও তো এঞ্জেল ছিলেন, যে কিনা সেটান, ডেভিল, অর্থাৎ অন্ধকার সাম্রাজ্য যার আন্ডারে,
সে নিজে এঞ্জেল ছিলেন এবং পরমেশ্বরের খুব মানে কাছের মানুষ ছিলেন, কিন্তু অহংকার, গরিমা, আমার ওই ক্ষমতাটা চাই, এইগুলো করতে গিয়ে তিনি ঈশ্বর চিন্তা থেকে বিচ্যুত হলেন। তারপরে আর্কএঞ্জেল মাইকেল স্বর্গরাজ্য থেকে ওনাকে তাড়িয়ে দিলেন, উনি কাস্ট আউট হয়ে গেলেন, যাকে বাইবেলের ভাষায় বলা হয় ফলেন এঞ্জেল। এইবার ব্যাপারটা কি হয়, এই যে এঞ্জেল কনসেপ্টটা, এই কনসেপ্টটা, এঞ্জেল কথাটা হচ্ছে একটু বাইবেল ঘেঁষা কথা। ঠিক। এবারে মানুষজন বলতে পারে যে আপনি তো সনাতন ধর্মের মানুষ, আমাদের তো এত কিছু রয়েছে, আপনি এঞ্জেলে গেলেন কেন? দেখো ব্যাপারটা কি হচ্ছে, এঞ্জেল শুধু আমরা বলে নয়, সারা পৃথিবীতে এখন এঞ্জেল থেরাপি ফলো করা হচ্ছে। এবং ওই যে একটা কথা আছে না যে বি আ রোমান ওয়াইল ইউ আর ইন রোম, যখনই এটা ভারতবর্ষে ঢুকলো তখন আমরা কি করছি, আমরা আমাদের মতো করে ব্যাপারটাকে অ্যাডাপ্ট করলাম, তাতেই কাজ হচ্ছে। নইলে তোমার ক্রিশ্চিয়ানিটিতে অ্যাঞ্জেলদের উল্লেখ কোথায় পাওয়া যায়? যে কোনো অ্যাব্রাহামিক রিলিজিয়ানে তুমি পাবে, ক্রিশ্চিয়ানিটিতে পাবে, জুডাইজমে পাবে, ইসলামে পাবে। ইসলামে ফরিস্তা বলে। এবার এই রিলিজিয়ানগুলোতে কোশ্চিনকালেও তুমি শুনবে না যে চক্র সাধনার ব্যাপার আছে, চক্র জাগরণ হচ্ছে, শুনেছ কোনোদিন? না না, ক্রিশ্চিয়ানিটিতে আছে মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র। প্রথম কথা হচ্ছে খ্রিস্টানিটিতে তোমার পুনর্জন্মই মানে না, রিবার্থ মানে না। অথচ সব থেকে বেশি রিইনকারনেশনের কেস কিন্তু ওইসব দেশে ঘটছে, ওইসব দেশেই ঘটছে। এখন মানতে বাধ্য হয়েছে, নইলে ওরা কার্মাও কি মানতো? এখন যে কার্মা কার্মা করে ঢাকঢোল পেটাচ্ছে, ওরা তো কার্মা ব্যাপারটাও মানতো না। সেটাই। তা এবার হ্যাঁ, যেটা বলছিলাম, তা ক্রিশ্চিয়ানিটি বলো কি ইসলাম বলো কি জুডাইজম বলো, এরা চক্র সাধনার ব্যাপারটা মানে না। চক্র আবার কি জিনিস, মূলাধার কি, স্বাধিষ্ঠান কি, মণিপুর কি, ওরা কিছু মানেই না। কিন্তু আমরা সনাতনীরা বা ভারতবর্ষে যারা এঞ্জেল থেরাপি করি, তারা কিন্তু এই এঞ্জেল থেরাপির মধ্যে কিন্তু চক্র জাগরণ করার একটা ব্যাপার আমরা ঢুকিয়ে নিয়েছি, এবং সেটা আর্কএঞ্জেল মাইকেলকে দিয়েই করা হয়। তার মানে আমরা কি করছি, জিনিসটাকে মিক্স আপ করছি, সব জায়গা থেকে ভালো ভালো জিনিসগুলোকে নিচ্ছি। চক্রের কনসেপ্টটা তন্ত্র থেকে এসছে, পিওরলি তন্ত্র। ওটা তন্ত্র মানে কি? তন্ত্র মানে হচ্ছে তনুর ত্রাণকারী হচ্ছে তন্ত্র। তনু মানে আমার শরীর, আমি আমার শরীরটাকে ত্রাণ করব যেই সাধনার মাধ্যমে, দ্যাট ইজ তন্ত্র। তাহলে আমি তন্ত্রের যে হোয়াইটার সাইডটা তুলে নিয়ে এসে এখানে দিয়ে দিচ্ছি, কাজ হচ্ছে। কেন হবে না? কেন হবে না? কে বলেছে হবে না? ভালো রকম ভাবে হবে। এই রিলেটেড কিছু কি শোনা যাবে আজকে? অবশ্যই এই রিলেটেডই শোনা যাবে। আমি তো এতক্ষণ বললাম যে ডার্ক সাইড কিছু নেই, ডার্ক সাইড সত্যিই নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানুষ কখনো কখনো তার পারসেপশনটাকে এমন করে ফেলে বা তার চিন্তা ভাবনার ধারাগুলোকে এমন ভাবে করে ফেলে যে ওটা অনেক সময় কিন্তু তার বিপদ ডেকে আনতে পারে। ঠিক সেই জিনিসটাই এঞ্জেল থেরাপি করতে গিয়ে আমার একজন পরিচিত ক্লায়েন্টের সাথে ঘটে। ব্যাপারটা কিরকম হয়, তো এবার আমরা যখন এঞ্জেল মেডিটেশন করি, আমি মেন ঘটনাটায় ঢোকবার আগে আমি নিজের কিছু অভিজ্ঞতা বলতে চাই। এঞ্জেল মেডিটেশনে আমার যাওয়ার একটা বিরাট বড় কারণ আছে, তা সেই ঘটনাটা আমি এখানে বলছি না। এবার ব্যাপারটা কি হয় জানো তো, মানে যখনই তুমি পজিটিভ কোনো একটা জিনিস নিয়ে কাজ করবে, মানে এই ফিল্ডটাতে আমি দেখেছি নেগেটিভ কিছু জিনিস কিন্তু তোমার মানে ওই পাথটাতে একটু ডিস্টারবেন্স ক্রিয়েট করার জন্য থাকবে, এটা থাকবেই। এবার এঞ্জেলদের শত্রু কারা? ডিমনরাই এঞ্জেলদের শত্রু। এবার আমাকে যিনি শিখিয়েছিলেন তিনি আমাকে বলেছিলেন যে প্রথম প্রথম শিখলে তো রাত্রিরের দিকটাতে একটুখানি এগুলো করাটা অ্যাভয়েড করো, প্র্যাকটিস হয়ে যাওয়ার পর তারপরে যখন ধীরে ধীরে মানে জিনিসটা রপ্ত করে ফেলবে তখন তুমি রাতের দিকে করলেও করতে পারো। অ্যাকচুয়ালি এঞ্জেল মেডিটেশনের কোনো টাইম হয় না। তন্ত্রক্রিয়াতে যেরকম দেখবে বিভিন্ন রেমেডি থাকে যে একটা টাইম মেনটেন করে তোমাকে করতে হবে প্রত্যেক দিন একই পদ্ধতিতে, এঞ্জেল মেডিটেশন আবার সেই রকম ব্যাপারগুলো কিন্তু নেই। এবারে অনেক সময় কি হতো, রাতের দিকে আমি যখন প্রথম রাতের দিকে করা শুরু করলাম, মানে দিনের বেলায় করে করে 21 দিন একটা টাইম থাকে যার মধ্যে ওটা রপ্ত করতে হয়, তারপরে তুমি
একদিন আধদিন ব্রেক দিয়ে করতেই পারো। তা আমি একবার জাস্ট ইন অর্ডার টু টেস্ট যে কি হয়, আমি গার্ডিয়ান এঞ্জেলের মেডিটেশনে বসেছি। এবার গার্ডিয়ান এঞ্জেলদেরকে মানে দেখো, পুরোটাই তো একটা ম্যানিফেস্টেশন, তুমি যে ধ্যানই করো না কেন পুরোটাই ম্যানিফেস্টেশনের মাধ্যমে। এবার গার্ডিয়ান এঞ্জেলের একটা রূপ কল্পনা করতে হয়। এবার সেই কল্পনা তুমি যেরকম ভাবে পারো করতে পারো, কারণ তোমার গার্ডিয়ান এঞ্জেলকে তোমার পক্ষে জানা সম্ভব না। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের টপিক আমি দেখতে পাই, যে ডেট অফ বার্থ নিয়ে তোমার গার্ডিয়ান এঞ্জেলকে সেটা বলে দেওয়া হবে, ওগুলো একদম ফালতু কথা, ওগুলো হয় না। এবার গার্ডিয়ান এঞ্জেল হচ্ছে যে তোমাকে প্রত্যেকটা মুহূর্তে প্রোটেক্ট করছে। ধরো তুমি রাস্তায় বেরোলে, রাস্তায় বেরিয়ে রাস্তাটা পার হতে যাচ্ছ, হঠাৎ তোমার সামনে দিয়ে একদম তোমার গা ঘেঁষে একটা গাড়ি বা কিছু চলে গেল, তুমি একটুখানির জন্য রক্ষা পেয়ে গেলে। তা কিছু মানুষ বলবে যে ডেস্টিনি, কিছু মানুষ বলবে যে গুড লাক, ভাগ্য ভালো, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে বলা হয় যে গার্ডিয়ান এঞ্জেল তোমাকে প্রোটেক্ট করলেন। ঠিক আছে, এইবার এই গার্ডিয়ান এঞ্জেলের মেডিটেশন করার টাইমে উনি কিরকম দেখতে হবেন সেটা আমি আমার মতো করে কল্পনা করব। সে একজন বৃদ্ধ হতে পারে, কোনো বৃদ্ধা হতে পারে, একটা বাচ্চা, একটা ছোট্ট শিশু হতে পারে, কোনো সুন্দর দেখতে কোনো রমণী হতে পারেন, কোনো পুরুষ মানুষ হতে পারেন, যে কেউ হতে পারেন, আমি যেরকম ভাবে পারবো কল্পনা করব। তা এবার ওইটা করতে গিয়ে অনেক সময় এরকম হয়েছে যে আমি নর্মালি যেরকম ভাবে কল্পনা করি, হঠাৎ করে একটা কদাকার একটা চেহারা হয়তো আমার মুখের সামনে ফুটে উঠলো, চোখ বুজে ধ্যান করছি, এবার করতে 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 হঠাৎ একটা কদাকার বিশ্রী দেখতে, আমি তার কথা ভাবিও নি, বা হয়তো সেটা আমার সাবকনশিয়াস মাইন্ডের কোনো একটা খেলাও হতে পারে, কিন্তু আমি ওটা ভাবিও নি, ওই 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 সমস্ত কিছু নেই। তো এরকম কিছু টুকটাক ডিস্টারবেন্স আসে। এবার একটা ঘটনা আমি তোমায় বলি, সেটা হচ্ছে মাস 2 কি 3 আগে এক ভদ্র মহিলা আমার সঙ্গে যোগাযোগ করেন তার মেয়ের ব্যাপারে। একটা খুব মর্মান্তিক ঘটনা সেই মেয়েটির সাথে ঘটে। মর্মান্তিক ঘটনা বলতে, সেই মেয়েটির একটি ছেলের সাথে সম্পর্ক ছিল, সুন্দর সম্পর্ক, কোনো রকম গন্ডগোল তাদের মধ্যে ছিল না, হাসি খুশি সম্পর্ক, বিয়ের ঠিকঠাকও প্রায় হয়ে গেছিল, কিন্তু হঠাৎ করেই সেই ছেলেটির শরীরে বেশ কিছু উপসর্গ দেখা দিল, কিছু সিমটম। এবার সেটা বাড়তে 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 একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে গেল। ডায়াগনোসিস করা হলো, নিয়ে আমি রোগের উল্লেখটা আর করছি না, বুঝে নাও, এমন একটা রোগ যেটা একটু অ্যাডভান্স স্টেজে চলে গেছে, ছেলেটাকে আর বাঁচানো যায়নি। এবার 1 বছরের মাথায় বিয়ে হওয়ার প্ল্যান প্রোগ্রাম চলছিল, ছেলেটা ভালো চাকরিও করতো, মেয়েটাও ওয়ার্কিং। তা এবারে কি হলো, এই যে ব্যাপারটা ঘটলো, এই যে বিরিভমেন্ট, এটার থেকে একটা প্রচন্ড রকম দুঃখ মেয়েটার মধ্যে, ডিপ্রেসড হয়ে গেছে, অফিসে যায় না, বাড়িতে একা একা বসে থাকে, খিটখিটে মেজাজ হয়ে গেছে, কারোর সাথে কথা বলতে চায় না, মানে একদম টোটালি ডিপ্রেসড। তা এবার আমি তো একটু আগেই বললাম যে কত রকমের এঞ্জেলস হয় যাদের প্রয়োগ করে, তা আমি বললাম যে আপনার মেয়েকে একদিন নিয়ে আসুন, আমি অ্যাটেনমেন্ট দিলাম। সে করবার মতো অবস্থায় ছিল না, আমি একটু কাউন্সেলিং করে তাকে একটুখানি মনোবল জোগালাম, নিয়ে তারপরে বললাম যে তুমি এটা করো, করতে থাকো। এইবার সাধারণত কি হয়, যারা আমার থেকে এঞ্জেল থেরাপি করে যায়, এবার অনেকের সাথে অনেক রকমের ঘটনা ঘটে। যেমন এমনও ঘটনা ঘটেছে যে টাকা আটকে ছিল, ঠিক আছে, ইনক্রিমেন্ট হচ্ছিল না, আমার কাছে এঞ্জেল থেরাপি করে বেরিয়েছে, বাড়িতে ঢোকার আগেই আমাকে ফোন করেছে যে আটকে থাকা টাকাটা এক্ষুনি ঢুকলো। এরকমও ঘটনা ঘটেছে, এরকম হয়তো 2-1টা কেস ঘটেছে, কিন্তু ঘটেছে। এবার আমি যত ফিডব্যাক পেয়েছি সবটাই পজিটিভ ফিডব্যাক পেয়েছি, নেগেটিভ সেই অর্থে এখনো কিছু পাইনি। কিন্তু সেই মহিলা আমার এখান থেকে করে যাওয়ার পর, মানে ওই মেয়েকে নিয়ে করিয়ে যাওয়ার পর দিন 7 পর হঠাৎ দেখি আমাকে কল করছেন। করে দেখি একটু অন্যরকম ভঙ্গিতে, মানে একটু চার্জ করার মতো ভঙ্গিতে, যে আপনি কি করালেন বলুন তো, বাড়িতে তো সব ভৌতিক উপদ্রব শুরু হয়েছে। হ্যাঁ, আচ্ছা কিরকম একটুখানি খুলে বলুন। বলছে যে প্রথমত ওই ভদ্রমহিলার ব্যবসা, ঠিক আছে,
মানে ওর ওর হাজব্যান্ডের ব্যবসা। প্রথমত এটা করার পর এই গতকাল না গত পরশু, মানে যখন উনি কথাটা বলছেন আর কি, তার দিন দুয়েক আগে ওনার হাজব্যান্ডের ব্যবসায় একটা বিরাট বড় লস হয়ে গেছে। উনি বাথরুমে হঠাৎ করে দাঁড়াম করে পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়েছেন। আর মেয়েটার যেটা হয়েছে যে ও যেন মনে হচ্ছে কারোর সাথে একটা ইনভিজিবল কারোর সাথে কথা বলছে, এবং সেই কথা বলার ধরনটা এমনই ঠিক যেভাবে ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলতো সেই একইভাবে ও যেন কথা বলছে। তা উনি বলছেন যে আমার মেয়ের তো তাহলে মাথার গন্ডগোল হয়ে গেল এগুলো করে। আমি ভেবেছিলাম এই জায়গাটা থেকে বেরিয়ে আসবে, কিন্তু ওর তো আরো ডিটোরিয়েশনের দিকে যাচ্ছে। তা আমি বললাম যে ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আরো দিন দুয়েক একটুখানি অবজার্ভ করুন, আরো দিন দুয়েক অবজার্ভ করুন। দিন দুয়েক পর আবার কল করেছেন, ওই মহিলাই কল করেছেন, বলছে যে আমি আর অবজার্ভ করার মতো সিচুয়েশনে নেই, আমাদের মনে হচ্ছে বাড়ি ছাড়তে হবে। সে কি, কেন? বলছে যে গতকাল উনি যখন অফিস থেকে ফিরেছেন, ওই মহিলা চাকরি করতেন, তা ডুপ্লিকেট চাবি থাকে, চাবি খুলে ঢুকে দেখছে যে ঘরটর সব অন্ধকার, একটা ডিম লাইট জ্বলছে, ওর মেয়ে সোফার ওপরে বসে আছে, আর ওর অপোজিটের চেয়ারটাতে ওই যে বয়ফ্রেন্ড যে মারা গেছে তার একটা অবয়ব ওর সাথে কথা বলছে। এবারে উনি যেই ঢুকলেন, মানে উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড ও মিলিয়ে গেছে। বাড়িতে কথায় কথায় অশান্তি লেগে যাচ্ছে, যেটা হতো না আগে, খুব হ্যাপি জলি ফ্যামিলি। তা বললাম যে ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আমি আপনার মেয়ের সাথে কথা বলবো, এটা আমাকে বলতে হবে। তা বলেছে যে ঠিক আছে, ও তো এমনি কথা বলতে চাইবে না, তা আপনি তাহলে একদিন আসুন আমাদের বাড়িতে, যখন ও থাকবে, ও তো তখন বাড়িতেই আছে। তা আমি একদিন দুপুরবেলা করে একদিন গেছি, বাড়ি থেকে আমাদের খুব বেশি দূর নয় ওটা। তা গেছি, গিয়ে তখন আমি ওই মেয়েটির সঙ্গে কথা বলেছি যে তুমি সত্যি কথা আমাকে বলবে যে তুমি গার্ডিয়ান এঞ্জেল মেডিটেশন করার টাইমে তুমি কি ম্যানিফেস্ট করেছো, টেল মি দ্য ট্রুথ। তুমি আর যাকে ধোকা দিতে পারো, তুমি আমাকে কিন্তু ধোকা দিতে পারবে না। তখন দেখি মেয়েটা ঝরঝর করে কেঁদে ফেলেছে, কেঁদে ফেলে স্বীকার করছে এইবারে শোনো কি করেছে। আমি ওই যে বলছিলাম যে গার্ডিয়ান এঞ্জেল মেডিটেশনের টাইমে আমাদের কিছু কল্পনা করতে হয়, ও ওই পদ্ধতিটাকে অ্যাপ্লাই করে ওর বয়ফ্রেন্ডকে কল করেছে। এবারে অ্যাটাচড ছিল সোলটা, এতদিনের সম্পর্ক, ছেলেটার কাছেও আনএক্সপেক্টেড যে ওর এরকম একটা ব্যাধি হবে। আমি কোন স্পিরিট পজিটিভ কোন স্পিরিট নেগেটিভ আমি এটা বলতে চাইছি না, কিন্তু অ্যাটাচমেন্ট তো একটা থাকে। এবারে ওখান থেকে ও বসে গার্ডিয়ান এঞ্জেলকে না ভেবে, মানে পদ্ধতিটা এক রেখেছে, কিন্তু গার্ডিয়ান এঞ্জেলকে না ভেবে ওর বয়ফ্রেন্ডের মুখটাকে কল্পনা করছে। এবারে মন্ত্রগুলো তো সেরকম কল করার সামান করারই মন্ত্র। এবারে ডেকেছে, ওর বয়ফ্রেন্ড চলে এসছে, এবারে ও আর যেতে চাইছে না। এবারে ব্যাপারটা কিরকম হলো, আফটার অল একটা স্পিরিটই তো ঘরের মধ্যে ঢুকলো। এবার স্পিরিট ঘরে ঢুকলে কি হয়, মানে তুমি প্রয়োগ করো কি যাই করো, তোমার ঘরের মধ্যে যদি একটা ঢোকে, তাহলে প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে তোমার আর্থিক দিকটাকে ধসাবে, তোমার সুখ শান্তি তো ছেড়েই দাও, ওগুলো তো আছেই, তোমার শরীরের ওপর একটা আক্রমণ হবে। আক্রমণ মানে তোমার একটু রোগ টোগ কিছু দেখা দিতে পারে, এরকম একটা ব্যাপার। আর মেয়েটাও যেন দিনে দিনে কি বলবো, মানে ওর সমস্ত রকমের ক্ষমতা, সমস্ত এনার্জিও হারিয়ে ফেলছিল, রোগা হয়ে যাচ্ছিল, খাওয়া দাওয়া করছিল না ঠিক মতো। একটা দল ভারী করারও তো একটা ব্যাপার থাকে। তো এরকম কিছু ঘটছিল। তা আমি বললাম যে যদি বাঁচতে চাও তাহলে এই জিনিস করো না, তাহলে এই জিনিস করো না। গার্ডিয়ান এঞ্জেলেরই মেডিটেশন করো, আর্কএঞ্জেল মাইকেলের মেডিটেশন করো, এবং যে তোমার ঘরে বাসাটা বেঁধেছে তাকে এখান থেকে ধীরে ধীরে চলে যেতে বলো। না হলে তুমি তো ডুববেই,
সাথে তোমার মা বাবাকে নিয়েও তুমি ঢুকবে। তারপরে আমি মানে ওগুলো বললাম, তা ওর মা বলছেন যে দেখুন ওর ভরসায় আমি আর থাকতে চাই না, আপনি কিছু একটা হিলিং এর ব্যবস্থা করুন, ক্লিনস করুন। তা আমি একটু আগে ওই আর্কএঞ্জেল স্যামুয়েলের কথা বলছিলাম। স্যামুয়েলের কিন্তু এই ক্ষমতাটা আছে যে কোনো বাড়িতে যদি কোনো অপশক্তি ভর করে বা অপশক্তি ঢোকে, তাহলে তাকে সেই স্থানচ্যুত করার জন্য আর্কএঞ্জেল স্যামুয়েলকে ডাকা যায়, একটা প্রয়োগ পদ্ধতি আছে, প্রয়োগ বিধি আছে। তা ওইটা করে এসছি। তারপরে ওই মেয়েটাকেও বলেছি, ও কথা দিয়েছিল যে ও আর করবে না। তারপরে আমি অন্তত 1 মাস পর আবার কল ব্যাক করেছিলাম, শুনলাম সব ঠিকঠাক আছে, মানে কাজটা দিয়েছে। ওই জন্য গার্ডিয়ান এঞ্জেল মেডিটেশন, আর্কএঞ্জেল মেডিটেশন যাই করো না কেন, তুমি এঞ্জেলদের প্রচুর ছবি তো ইন্টারনেটে পেয়ে যাবে। এবার এঞ্জেলদের অরিজিনালি কেমন দেখতে কেউ তো জানে না, ওটা হচ্ছে একটা এনার্জি। এবার ওটা এক ধরনের পার্সনিফিকেশন বলা যেতে পারে। এইবার আমি যে কোনো রূপে কল্পনা করতে পারি, আমি আমার ইষ্ট দেব বা দেবীর রূপেও কল্পনা করতে পারি, আমি আর্কএঞ্জেল মাইকেলের জায়গায় আমি বজরংবলীকেও কল্পনা করতে পারি, সেরকমও বিধান আছে। কিন্তু কোনো মৃত ব্যক্তিকে কল্পনা নৈব নৈব চ, মানে আমি যদি ভাবি যে আমার প্রিয়জন যিনি আমাকে ছেড়ে চলে গেছেন, আমি তাকে ভাববো গার্ডিয়ান এঞ্জেল বা আর্কএঞ্জেল হিসেবে, আমি কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুল মারব। আফটার অল তারা স্পিরিট, তাদের একটা লিমিটেশন আছে, এঞ্জেলদেরই লিমিটেশন থাকে। ওই জন্য এঞ্জেলিক সিম্বলে কিছু বাউন্ডারি দেওয়া থাকে যেটা পেরোতে পারে না। এঞ্জেল আর ঈশ্বর কিন্তু এক নন, এঞ্জেল হচ্ছে দেবদূত। দেবদূত তাদের পাওয়ার আমাদের তুলনায় অনেক অনেক বেশি, মানে কোনো কম্প্যারিজনে আসা যায় না। কিন্তু তুমি ভগবানের আসনে ওদেরকে বসাতে পারবে না, বা ঈশ্বর পরমেশ্বরের আসনে ওদের বসাতে পারবে না। তো এই ছিল হচ্ছে ঘটনা। থ্যাংক ইউ, হেভি ইন্টারেস্টিং। আর যা যা কথা হয়েছে খুবই মানে ভাস্ট আছে, জ্যোতিষের ব্যাপারে কথা হয়েছে। তো দাদা নেক্সট এপিসোডে আমরা কি শুনবো, যদি ছোট্ট করে একটু বলে দাও। নেক্সট এপিসোডে এই জ্যোতিষ শাস্ত্রেই আমি ইয়ে করতে গিয়ে, চেম্বার প্র্যাকটিস করতে গিয়ে যেটা বুঝি, যে আজকের দিন কলিযুগ, এটা হচ্ছে শত্রুতার যুগ। মানুষের শত্রু কত রকম ভাবে হতে পারে, এবং এই নিজেদের শত্রুকে মানুষ কিভাবে নিজেরা চিনবে, কিভাবে তাদের হাত থেকে বাঁচবে, কারা কারা একজন মানুষের শত্রু হতে পারে, সেগুলো চার্ট থেকে দেখা যায়। তা আমার খুব ইচ্ছা এইটা নিয়ে একটুখানি আলোচনা করা। তাহলে আমরা একটা বছরের শুরুতে জানুয়ারি মাসে তাহলে একটা পডকাস্ট আমরা রিলিজ করব, যেরকম বলবো। আর আপনাদেরকেও থ্যাংক ইউ। আর একটা শেষে এবং প্রত্যেককে, মানে প্রত্যেক দর্শক বৃন্দ যারা দেখছেন, যারা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে এই পডকাস্টটি শুনলেন, প্রত্যেককে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। আর একটা প্রশ্ন সবাই নিশ্চয়ই গেস্টকে করে থাকি, যেটা কে পডকাস্ট কেমন লাগলো যদি ফিডব্যাক দাও। খুবই ভালো, খুবই ইন্টারেস্টিং, খুবই ভালো লেগেছে। সময়টা কিভাবে কেটে গেল আমি তো বুঝতেই পারলাম না। থ্যাংক ইউ দাদা। আর কিছু বলার নেই, আপনাদের অনেক দিনের আশা ছিল, অনেকে লিখছিল যে দেবদীপ দাকে নিয়ে আসো। আচ্ছা আচ্ছা। তো আমি এসছে দাদা, আমি খুব গ্ল্যাড দাদা তোমার কাছে। আর কিছু বলবো না, আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে একমাত্র গেস্ট বলবো না, দাদা বলবো, আমি জানি না, দেবদীপ দা, আর ক্যামেরার পেছনে কিংশুক সেন। থ্যাংক ইউ, নমস্কার দাদা।